জি ভাইয়া। অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট। আরেকটা জিনিস হলো কি আপনারা মিউট করে নিন, তাহলে আমার বারবার মিউট করতে হবে না। যদি কথা বলেন তাহলে মিউট করে নিন, মিউট করে নিন। আচ্ছা, IS-20 হলো কি অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্রান্ট, গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এটা নিয়ে আলোচনা করা। IS-20 টা অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্রান্ট। আচ্ছা, আর IS-20 তে গভর্নমেন্ট বলতে আর ব্যাকগ্রাউন্ড যে ওখানে ওপেন আছে, ব্যাড সাউন্ড আসতেছে, কার কি ওপেন? আচ্ছা, সাউন্ডে এমনি সমস্যা হচ্ছে মানে শুনতে? না স্যার। একজন আবার শুনতে পাচ্ছে না তো এই জন্য। তার মনে হয় যে টাইপিং এর সাউন্ডটাকে উনি ভাবছে অন্য কিছু। আচ্ছা, টাইপস অফ গভর্নমেন্ট গ্রান্ট, এটা IS-20 নিয়ে আলোচনা করা আছে। IS-20 টাইপস অফ গভর্নমেন্ট। আচ্ছা, গভর্নমেন্ট বলতে মানে IS-20 তে গভর্নমেন্টের যে ডেফিনিশন দেওয়া আছে, গভর্নমেন্ট বলতে বোঝাচ্ছে কি, গভর্নমেন্ট তো আমরা জানি যে গভর্নমেন্ট, হ্যাঁ, সরকার। আর গভর্নমেন্টের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, মিউনিসিপাল, ইউনিয়ন পরিষদ, এরাও কি লোকাল অথরিটি, এরাও কি গভর্নমেন্টের অন্তর্ভুক্ত। যে গভর্নমেন্ট বলতে শুধু শুধু সরকার তা না, কিন্তু মানে তার অধীনস্থ যে বডিগুলো আছে এরাও কি গভর্নমেন্টের মধ্যে কি হবে, অন্তর্ভুক্ত হবে। যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, এরাও কি হবে, গভর্নমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, IS-20 তে দুই ধরনের গভর্নমেন্ট গ্রান্টস নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, IS-20 হলো অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্রান্ট। এটা এখানে সামারি আকারে আছে, তো এই জন্য আমি এটা অন করছি, অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট, অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্রান্ট, IS-20। আচ্ছা, এখানে দেখেন টাইপস অফ গভর্নমেন্ট গ্রান্ট নিয়ে আলোচনা করা হয়েছে। দুই ধরনের গভর্নমেন্ট গ্রান্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এটা বলছে রেভিনিউ গ্রান্ট, এটা বলছে কি ক্যাপিটাল গ্রান্ট। রেভিনিউ গ্রান্টের কনসেপ্ট হলো কি, যে গভর্নমেন্ট যদি আপনার রেভিনিউ এক্সপেন্ডিচারে যদি কোনো কন্ট্রিবিউশন করে না, তখন এটাকে বলে রেভিনিউ গ্রান্ট। আর ক্যাপিটাল গ্রান্ট বলতে বোঝাচ্ছে কি, গভর্নমেন্ট যদি কোম্পানি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যদি কোনো কন্ট্রিবিউশন করে, তখন এটাকে বলে ক্যাপিটাল গ্রান্ট। আমরা IS-20 তে কি করছি, কি নিয়ে আলোচনা করা হচ্ছে, দুই ধরনের গভর্নমেন্ট গ্রান্ট নিয়ে আলোচনা করা আছে। এটা হলো রেভিনিউ গ্রান্ট, আর এটা হলো কি ক্যাপিটাল গ্রান্ট। রেভিনিউ গ্রান্টটা কি, যে গভর্নমেন্ট যদি কোম্পানির রেভিনিউ এক্সপেন্ডিচারে যদি কোনো কন্ট্রিবিউশন করে, তখন এটাকে বলে রেভিনিউ গ্রান্ট। আর ক্যাপিটাল গ্রান্টটা কি, যে গভর্নমেন্ট যদি কোম্পানি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যদি কোনো কন্ট্রিবিউশন করে, তখন এটাকে বলে কি ক্যাপিটাল গ্রান্ট। আচ্ছা, এখন এই দুই ধরনের গ্রান্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা দেখি। এটা কিন্তু খুব ছোট একটা IS-20, মানে এর বেসিক কনসেপ্টটা খুবই ছোট। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ রেভিনিউ গ্রান্ট, মানে আমরা রেভিনিউ গ্রান্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দেখব। দেখেন, বলা আছে কি টু টাইপস অফ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। রেভিনিউ গ্রান্টের ক্ষেত্রে দুই ধরনের কি আছে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আছে। এবং IS-20 তে বলা আছে কি, যে দুই ধরনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের কথা বলা আছে, এই দুইটাই কি করে, ফেয়ার প্রেজেন্টেশন দেয়। মানে আপনি যে কোনো এক ধরনের ট্রিটমেন্ট কি করতে পারবেন, ফলো করতে পারবেন। যে কোনো এক ধরনের ট্রিটমেন্ট কি করতে পারবেন, ফলো করতে পারবেন। যেমন ট্রিটমেন্ট 1 দেখেন কি বলা আছে, গভর্নমেন্ট গ্রান্ট। ট্রিটমেন্ট 1 হলো কি, যে আমি গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাচ্ছি, এটা আমি কি করব, ইনকাম হিসেবে শো করব। গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাচ্ছি, সেই টাকাটা আমি কি করব, ইনকাম হিসেবে শো করব। ধরেন গভর্নমেন্ট আমাকে বলে দিছে যে তুমি যদি হিল ডিস্ট্রিক্ট থেকে যদি কাউকে যদি অ্যাপয়েন্টমেন্ট দাও না, তাহলে ওদের যে স্যালারি, এই স্যালারি 50% আমি তোমাকে দিব। বোঝা গেছে কিনা? মানে হিল ডিস্ট্রিক্ট আমরা বুঝি যে পার্বত্য এরিয়াগুলো, যে ওই হিল ডিস্ট্রিক্টের যদি কাউকে যদি তোমার কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট দাও, তাহলে ওর যে স্যালারি, ওই স্যালারি 50% আমি কি করব, তোমাকে দিব মানে কোম্পানিকে দিব। আচ্ছা, আমরা ট্রিটমেন্ট 1 কি বলছে, যে গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাবো, সেই টাকাটা আমি কি করব, ইনকাম হিসেবে শো করব। আচ্ছা, দেখ, তো স্যালারি এক্সপেন্স আমি কত শো করলাম, 10 লাখ টাকা, ইনক্লুডিং 1 লাখ টাকা ফর হিল ডিস্ট্রিক্ট এমপ্লয়। আমার যে 10 লাখ টাকা স্যালারি এক্সপেন্স আছে, এর মধ্যে 1 লাখ টাকা কি হিল ডিস্ট্রিক্ট এমপ্লয়ীদের স্যালারি। তার মানে এই 1 লাখ টাকার মধ্যে গভর্নমেন্টের কাছ থেকে আমি কত পাবো,
রাব্বি গভর্নমেন্টের কাছ থেকে 50,000 50,000 ভাইয়া 50,000 টাকা পাবো। ফাইন, গভর্নমেন্টের কাছ থেকে পাবো 50,000 টাকা। তো গভর্নমেন্ট কত দিবে? 50%। আচ্ছা, গভর্নমেন্টের কাছ থেকে যখন টাকাটা পাবো, তার মানে আমি জানাল দিব কি, ক্যাশ বা রিসিভেবল ডেবিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট, ক্রেডিট। অর্থাৎ আমি কি করবো? অ্যাক্রুয়াল কনসেপ্ট ফলো করবো না? অ্যাক্রুয়াল কনসেপ্ট ফলো করবো। এখন গভর্নমেন্ট যদি আমার ডিউরিং দ্য পিরিয়ডে না দিয়ে থাকে, তাহলে আমি জানাল দিব রিসিভেবল ডেবিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট, ক্রেডিট। রিসিভেবল ডেবিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট, ক্রেডিট। বোঝা গেছে কিনা দেখেন প্রথম ট্রিটমেন্টটা। মানে গভর্নমেন্টের কাছে যে টাকাটা পাবো, এই টাকাটা আমি কি করব? ইনকাম হিসেবে শো করব। এই টাকাটা আমি কি করব? ইনকাম হিসেবে শো করব। আচ্ছা, আর এই টাকাটা কিসের এগেইনস্টে দিচ্ছে? আপনার রেভিনিউ এক্সপেন্ডিচারের এগেইনস্টে না? খেয়াল করে দেখেন, আপনার রেভিনিউ এক্সপেন্ডিচারের এগেইনস্টে দিচ্ছে না এই টাকাটা? রেভিনিউ এক্সপেন্ডিচারের এগেইনস্টে দিচ্ছে। আচ্ছা, ট্রিটমেন্ট 2 কি বলছে? যে অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট গ্রান্ট নেটেড অফ উইথ রিলেটেড এক্সপেন্স। মানে যে এক্সপেন্সের এগেইনস্টে আপনাকে গভর্নমেন্ট টাকাটা দিচ্ছে, ওই এক্সপেন্সের সাথে আমি নেট অফ করে শো করব, নেট অফ করে দেখাবো। দেখেন, আমরা জানা দিলাম কি, ক্যাশ বা রিসিভেবল ডেবিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট, ক্রেডিট। ঠিক আছে, আর নেট অফ করলে কি আমি রিভার্স জানা দেব, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট, ডেবিট, স্যালারি এক্সপেন্স কি, ক্রেডিট। তার মানে আমি পিএল এর স্যালারি এক্সপেন্স কত টাকা শো করব? 9,50,000 টাকা। পিএল এ আমি স্যালারি এক্সপেন্স হিসেবে কত টাকা শো করব? 9,50,000 টাকা কি করব? স্যালারি এক্সপেন্স হিসেবে শো করব। আচ্ছা, তার মানে রেভিনিউ গ্রান্টের ক্ষেত্রে আমরা দুই ধরনের ট্রিটমেন্ট করলাম। যে একটা ট্রিটমেন্ট হলো কি, যে গভর্নমেন্ট আমাকে যে টাকাটা দিচ্ছে, এই টাকাটা আমি কি করব? ইনকাম হিসেবে শো করব। এটা এক ধরনের ট্রিটমেন্ট। আরেকটা ট্রিটমেন্ট আমি কি বলছি, যে গভর্নমেন্ট আমাকে যে টাকাটা দিচ্ছে, এই টাকাটা আমি কি করতে পারি? রিলেটেড এক্সপেন্স থেকে রিলেটেড এক্সপেন্সের সাথে নেট অফ করে দেখাতে পারি। যেমন দেখেন, ট্রিটমেন্ট 1 এর ক্ষেত্রে আমি কি করলাম? স্যালারি এক্সপেন্স 10 লাখ টাকা, আর ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট পিএল এ দেখাবো কত? 50,000 টাকা। স্যালারি এক্সপেন্স 10 লাখ, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট কত? 50,000। আর ট্রিটমেন্ট 2 এর ক্ষেত্রে আমি ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্টটা কিন্তু নেট অফ করে ফেলছি। খেয়াল করছেন, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্টটা কি করছি? রিলেটেড এক্সপেন্সের সাথে নেট অফ করে ফেলছি। তার মানে সেক্ষেত্রে আমি কি করলাম? শুধুমাত্র স্যালারি এক্সপেন্স আমি কি করলাম? কমায় দেখাইলাম, তাই না? 9,50,000 টাকা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়ারি আছে কিনা রেভিনিউ গ্রান্ট নিয়ে? দেখেন, তুমি বুঝা গেছে এটা? জি স্যার। এইটুকু কনসেপ্ট মনে রাখলে কিন্তু হয়। দেখবেন যে একটা আইএস এর যদি বেসিক কনসেপ্ট মাইন্ডে রাখতে পারেন না, এই বেসিক কনসেপ্ট টুকু মনে রাখলেই কিন্তু এনাফ। বেশি মানে একটা আইএস সম্পর্কে এত জানতে হয় না। মানে এক্সাম পাসের জন্য, পরীক্ষার জন্য আপনি প্রত্যেকটা আইএস এ কিছু ইম্পর্টেন্ট ইস্যু আছে। যেমন এই আইএস এ কিন্তু হাফ শেষ, যে আইএস 20 বলেন, আইএস 20 যেমন একটা পার্ট আমরা পড়ে ফেলছি, রেভিনিউ গ্রান্টটা পড়ে ফেলছি। এরপরে আমরা কি করব? ক্যাপিটাল গ্রান্টটা নিয়ে আলোচনা করব। রাবি, ক্লিয়ার ভাই? জি ভাইয়া বুঝতেছি। ক্যাপিটাল গ্রান্ট আমি কি বলছিলাম, যে গভর্নমেন্ট যদি আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যদি কোনো কন্ট্রিবিউশন করে, তাহলে গভর্নমেন্ট যদি আপনার কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যদি কন্ট্রিবিউশন করে, কোম্পানি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কোনো কন্ট্রিবিউশন করে, তখন এটাকে বলা হয় ক্যাপিটাল গ্রান্ট। আচ্ছা, রেভিনিউ গ্রান্টের মতো ক্যাপিটাল গ্রান্টেও দুই ধরনের ট্রিটমেন্ট আছে। আমরা দেখেন ট্রিটমেন্ট গুলো দেখি। টু টাইপস অফ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। মানে আইএসএ বলা আছে দুইটাই ফেয়ার প্রেজেন্টেশন দেয়। তার মানে এখানে কি আছে? চয়েস অফ অ্যাকাউন্টিং আছে। যেহেতু দুইটাই ফেয়ার প্রেজেন্টেশন দেয়, আমি কি করতে পারবো? ট্রিটমেন্ট 1 ফলো করতে পারে, আমি চাইলে কি করতে পারি? ট্রিটমেন্ট 2 ফলো করতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোনটা ফলো করবেন। ট্রিটমেন্ট 1 ফলো করতে পারেন, ট্রিটমেন্ট 2 ফলো করতে পারেন। না আজকে তো অনেক জয়েন করছেন দেখি। Two types of accounting treatment, fair presentation. Treatment 1 কি বলছে? Net up with capital expenditure. আমি net up করে দেখাইতে পারি। Net up with capital expenditure. আপটা ডাবল হবে। যে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সাথে কি করতে পারি? নেট অফ করে দেখাইতে পারি। দেখেন, এক্সাম্পল বলছি, ইফ ইউ এস্টাবলিশ প্ল্যান্ট ইন হিল ডিস্ট্রিক্ট, যদি হিল ডিস্ট্রিক্টে প্ল্যান্ট এস্টাবলিশ করো, গভর্নমেন্ট উইল গিভ 30% অফ প্ল্যান কস্ট। গভর্নমেন্ট তোমাকে কি করবে?
প্ল্যান্টের কস্ট 30% গভর্নমেন্ট তোমাকে দিবে। আচ্ছা, কন্ডিশন প্ল্যান উইল নট বি রিমুভড উইদিন 5 ইয়ার্স। গভর্নমেন্ট যখন আপনাকে কোনো কিছু দিবে না, গভর্নমেন্ট তখন কন্ডিশন অ্যাটাচ করে দিবে। অর্থাৎ গভর্নমেন্ট যখন আপনাকে কোনো কিছু দিবে তখন গভর্নমেন্ট কি করে দিবে, একটা কন্ডিশন অ্যাটাচ করে দিবে যে তুমি এর আগে কি করতে পারবে না, রিমুভ করতে পারবে না, মানে কন্ডিশন অ্যাটাচ করে থাকবে। মানে ও যদি আপনাকে কোনো অ্যাডভান্টেজ দেয় তাহলে এই অ্যাডভান্টেজের এগেইনস্টে কি করা থাকবে, কন্ডিশন অ্যাটাচ করে থাকবে। আচ্ছা দেখেন প্ল্যান কস্ট কত আমার, সে ফর এক্সাম্পল 1 কোটি টাকা, প্ল্যান কস্ট 1 কোটি টাকা। তাহলে প্ল্যান কস্টের জন্য আমরা নরমালি জানা দেখি প্ল্যান ডেবিট ব্যাংক ক্রেডিট। গভর্নমেন্ট আমাকে দিবে কত, আমি বলছি 30% গভর্নমেন্ট পে করবে। তো গভর্নমেন্ট আমাকে দিবে কত, ক্যাশ বা রিসিভেবল ডেবিট ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ক্রেডিট 30 লাখ টাকা। আচ্ছা আমি যদি নেট অফ করে দেখাই তাহলে তারপরে আমি জানা দেব কি ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট প্ল্যান ক্রেডিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট প্ল্যান ক্রেডিট। আমি ধরে নিলাম যে প্ল্যানটা, এই প্ল্যানটার ইউজফুল লাইফ 5 ইয়ার্স। তার মানে আমি পার ইয়ার ডিপ্রিসিয়েশন চার্জ করব কত করে, 14 লাখ করে, 14 লাখ করে, তাই না? 14 লাখ করে আমি কি করব, পার ইয়ারে ডিপ্রিসিয়েশন চার্জ করব। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন, বুঝতে পারছেন কিনা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? রাবি বুঝতে পারছেন? ভাইয়া এখানে প্ল্যান্টের টোটাল ভ্যালু তো 1 লাখ টাকা, আমি 70,000 টাকা, 1 কোটি, 1 লাখ না 1 কোটি। 1 কোটি, তাহলে আমি 70 লাখ টাকা কেন ডেপ্রিসিয়েট করলাম? আচ্ছা ওই যে আমি নেট অফ করে দিলাম, দুই ধরনের ট্রিটমেন্ট তো বলছে। দেখেন একটা বলছে যে কি যে টু টাইপস অফ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, দুইটাই ফেয়ার প্রেজেন্টেশন। ট্রিটমেন্ট 1 হলো নেট অফ উইথ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাবো এই টাকাটা আমি কি করব, অ্যাসেটের কস্টের সাথে নেট অফ করে দেখাবো। নেট অফ করা মানে কি অ্যাসেটের কস্ট আমি কমায় দেখাবো। যখন নেট অফ করবো তখন কি অ্যাসেটের কস্ট কমে যাবে। দেখেন আমি বলছি যে আমাকে একটা প্ল্যান এস্টাবলিশ করতে আমার কস্ট হবে কত, 1 কোটি টাকা। তার মানে আমি জার্নাল পাস করছি প্ল্যান ডেবিট ব্যাংক ক্রেডিট, হ্যাঁ প্ল্যান ডেবিট ব্যাংক ক্রেডিট। আচ্ছা এরপরে আমি জার্নাল দিছি কি ক্যাশ বা রিসিভেবল ডেবিট ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ক্রেডিট। কারণ গভর্নমেন্ট আমাকে কি বলছে 30% দিবে না, তার মানে 1 কোটি 30% কত, 30 লাখ টাকা দিবে গভর্নমেন্ট আমাকে। জি বুঝা ভাইয়া, গেছে? 30 লাখ টাকা। আচ্ছা আমি যখন নেট অফ করব তখন আমি জানা দিলাম কি ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট। দেখেন আমি কিন্তু ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট কি ছিল, ক্রেডিট ছিল না, ডেবিট করে দিয়েছি প্ল্যান ক্রেডিট। প্ল্যান্টের কস্ট থেকে কি কমায় দিছি না, তার মানে প্ল্যান্টের কস্ট কত এখন 70 লাখ। এরপরে আপনি অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। আপনি যদি মনে করেন রিডিউসিং ব্যালেন্স মেথডের উপর মেন করতে পারেন সে নাই, আর যদি মনে করেন যে না আমি কি করব স্ট্রেট লাইন বেসিসে করব করেন। ডেপ্রিসিয়েশন চার্জটা তো আপনার মানে কোম্পানির অ্যাকাউন্টিং পলিসির উপর ডিপেন্ড করবে, অ্যাকাউন্টিং পলিসির উপর ডিপেন্ড করবে না ডেপ্রিসিয়েশন চার্জটা, অ্যাকাউন্টিং পলিসির উপর ডিপেন্ড করবে। বুঝা গেছে কিনা এখন দেখেন? জি ভাইয়া বুঝতে পারছি। এখানে আরেকটা ইস্যু হলো কি গভর্নমেন্ট কিন্তু একটা কন্ডিশন অ্যাটাচ করে দিয়েছে, প্ল্যান উইল নট বি রিমুভড উইদিন 5 ইয়ার্স। তুমি এই প্ল্যানটা কি করতে পারবে না উইদিন 5 ইয়ার্স এর মধ্যে রিমুভ করতে পারবে না। যদি রিমুভ করো সেক্ষেত্রে আমার টাকা ব্যাক দিতে হবে। গভর্নমেন্ট আপনাকে এরকম কন্ডিশন দিয়ে দিয়েছে। এবং 2 ইয়ার যাওয়ার পরে আপনি দেখতেছেন কি যে এখানে আমার আর বিজনেস কন্টিনিউ করা পসিবল না, কারণ হিল ডিস্ট্রিক্ট এখানে আপনি কি করবেন, আপনার ইনকাম গভর্নমেন্ট কেন আপনাকে স্কোপ দিছে, কারণ এখানে ইনকাম জেনারেশন স্কোপ কম, ইনকাম জেনারেশন স্কোপ কম দেখেই তো আপনাকে স্কোপটা দিছে, তাই না? ঠিক না? গভর্নমেন্ট আপনাকে কেন অ্যাডভান্টেজটা দিছে, কারণ ইনকাম জেনারেশন স্কোপ কম থেকে দেখে দিছে। এখন দেখতেছেন কি যে আমার জন্য এখানে বিজনেস করাটা কি হবে না, ভায়াবল হবে না, বা আমার জন্য বিজনেস করাটা কি হবে না, সুইটেবল হবে না। তার মানে আপনি যদি বিজনেস ডিসকন্টিনিউ করতে চান, মানে জাস্ট আপনার 2 ইয়ার্স পরে আমি থিঙ্ক করতেছি যে আমার জন্য বিজনেস করাটা কি হবে না, সুইটেবল হবে না। এখন যদি আপনি বিজনেস ডিসকন্টিনিউ করতে চান সেক্ষেত্রে গভর্নমেন্টের টাকা আপনাকে ফেরত দিতে হবে না? জি ভাইয়া, গভর্নমেন্টের টাকা ফেরত দিতে হবে। এখন গভর্নমেন্ট কত টাকা ব্যাক চাচ্ছে, গভর্নমেন্ট যদি বলে আমাকে পুরো টাকা ব্যাক দাও, তুমি কন্ডিশন ফুলফিল করা নাই, মানে এখানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে মেনশন করা থাকে, যদি টার্মস এন্ড কন্ডিশনে মেনশন করা থাকে যে কোনো কারণে যদি কন্ডিশন ভায়োলেট করো সেক্ষেত্রে ফুল টাকা ব্যাক দিতে হবে, বা যদি উইদিন 5 ইয়ার্স এর মধ্যে যদি প্ল্যান রিমুভ করো তাহলে সেক্ষেত্রে ফুল টাকা ব্যাক দিতে হবে। আর যদি এরকম থাকে টার্মস এন্ড কন্ডিশনে থাকে যে তুমি যে
যে কয় বছর কমপ্লায়েন্স ফলো করবে ওই কয় বছরের টাকা তুমি পাবা, আর বাকি যে কয় বছর ফলো করবে না এই কয় বছরের টাকা তোমাকে ব্যাক দিতে হবে, মানে টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারে। আচ্ছা দেখেন তাহলে আমরা দেখি কি করলাম। আচ্ছা খেয়াল করে দেখেন ডিপ্রিসিয়েশন 2 বছর পর ডিসিশন নিচ্ছি। দেখেন তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, আমরা যদি পার ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করি 14 লাখ টাকা, তার মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত 28 লাখ। আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত 28 লাখ, ক্যারিং অ্যামাউন্ট কত আমার 42 লাখ। বুঝা গেছে কিনা, ক্যারিং অ্যামাউন্ট কত 42 লাখ। ধরে নিলাম যেহেতু 2 বছরের কন্ডিশন ফুলফিল করছে, তার মানে 2 বছরের জন্য যে পরিমাণ ইনকাম আসে এই পরিমাণ টাকা গভর্নমেন্টকে ফেরত দিতে হবে না, গভর্নমেন্টকে ফেরত দিতে হবে আপনার 18 লাখ টাকা। রিটার্ন বলতে বোঝাচ্ছে পেইড টু গভর্নমেন্ট, যেহেতু আমি কন্ডিশন ফুলফিল করতে পারতেছি না সেই জন্য সেহেতু আমাকে কি করতে হবে 18 লাখ টাকা পরিশোধ করতে হবে। যদি 18 লাখ টাকা পরিশোধ করতে হয় সেক্ষেত্রে আমি জার্নাল পাস করবো কি অ্যাসেট ডেবিট পেয়েবল টু গভর্নমেন্ট ক্রেডিট, অ্যাসেট ডেবিট পেয়েবল টু কি গভর্নমেন্ট কি ক্রেডিট। দেখেন বোঝা গেছে কিনা, আমি আমার অ্যাসেটের ভ্যালুটা কি করলাম অ্যাসেট বাড়ায় দিলাম স্যার। অ্যাসেটের ভ্যালুটা আমি বাড়াই দিলাম, হ্যাঁ অ্যাসেট ডেবিট পেয়েবল টু গভর্নমেন্ট ক্রেডিট। এখন ডেপ্রিসিয়েশন চার্জ করব যেহেতু অ্যাসেটের ভ্যালু বাড়ায় দিচ্ছি, তার মানে অ্যাসেটের ভ্যালুটা যোগ হবে, অ্যাসেটের ভ্যালুটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা যোগ হবে হলো কি যে ক্যারিং অ্যামাউন্টের সাথে, ক্যারিং অ্যামাউন্টের সাথে আমার কি হয়ে যাবে ভ্যালুটা অ্যাড হয়ে যাবে। তার মানে আমি আবার নতুন করে কি করব ডেপ্রিসিয়েশন চার্জ করব, নতুন করে আবার কি করব অ্যাসেটের পরে কি করব ডেপ্রিসিয়েশন চার্জ করব। তার মানে 42 লাখ প্লাস 18 লাখ ডিভাইডেড 3, হ্যাঁ 42 লাখ প্লাস 18 লাখ ডিভাইডেড কি 3। রিমেইনিং ইউজফুল লাইফ কত 3 বছর না 3 বছর। আচ্ছা এই দুটো যোগ করলে কত আসে আপনার 42 আর 18 তে 60 লাখ আসে। আচ্ছা এই জার্নালটা এভাবে দিয়েন না, এভাবে দিয়েন। আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত 28 লাখ। আচ্ছা অ্যাসেট রেজিস্টারে আমার অ্যাসেটের ভ্যালু কত মেনশন করা আছে, অ্যাসেট রেজিস্টারে অ্যাসেটের ভ্যালু 42 লাখ স্যার। 42 লাখ টাকা মেনশন করা আছে, মানে অ্যাসেট রেজিস্টারে অ্যাসেটের ভ্যালু 42 লাখ টাকা মেনশন করা আছে। না 42 লাখ না ভাইয়া 70 লাখ। ফিসটা আমরা ফিসটা হ্যাঁ ইয়েস স্যার ইয়েস। 70 লাখ। এখানে কি আছে শুনে এবারে কারণ আমরা কোনো কিছু যখন অ্যাড করি না তখন আমরা এইটা করি মুছে ফেলি, হ্যাঁ প্রিভিয়াস পিরিয়ডে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো মুছে ফেলি আমরা নতুন করে। স্যার 2 বছরের পরে স্যার বিএল না আপনি এখন ডেপ্রিসিয়েশন চার্জ করেন কত টাকা পয়সা 60 লাখ না 60 লাখ। আমার 70 লাখ ছিল তো রেজিস্টারে, রেজিস্টারে কত ছিল বলেন স্যার একবারে শুরুতে স্যার 70 লাখ টাকা ছিল স্যার। 70 লাখ ছিল, ঠিক আছে এখন কত থাকবে আপনি যদি ক্যারিং অ্যামাউন্ট খেয়াল করেন 42 লাখ প্লাস আমি আরো বাড়াবো কত আরো 18 লাখ টাকা বাড়াবো না 18 লাখ। জি স্যার। 42 লাখ কিন্তু ক্যারিং অ্যামাউন্ট, কিন্তু আমার অ্যাসেটের ভ্যালু থাকবে কত 60 লাখ, অ্যাসেটের ভ্যালু থাকতে হবে কত 60 লাখ না 60 লাখ জি স্যার। এই 60 লাখ করার জন্য আমাকে এই জার্নাল দিতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করতে হবে পেয়েবল টু গভর্নমেন্ট ক্রেডিট আর অ্যাসেট কি অ্যাসেট ক্রেডিট করতে হবে। কারণ অ্যাসেট যদি যেহেতু অ্যাসেট রেজিস্টারে 70 লাখ টাকা আছে তার মানে এখন বর্তমান ভ্যালু থাকবে কত 60 লাখ, তার মানে 10 লাখ টাকা মাইনাস করতে হবে অ্যাসেট রেজিস্টার থেকে অ্যাসেটের ভ্যালু। বুঝতে পারছেন কিনা?
স্যার বর্তমান ভ্যালু কি স্যার 70 লাখ টাকা আছে স্যার? মানে বর্তমান বলতে তো স্যার 2 বছর পরে বোঝানো হচ্ছে না স্যার নাকি? বর্তমান বিল হলো 60 লাখ টাকা, কিন্তু অ্যাসেট রেজিস্টারে কি অ্যাসেটের অরিজিনাল কস্টটা থাকে। মানে আপনি কিন্তু অ্যাসেট রেজিস্টার আমরা কি করি, আমি আপনাকে বলি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য আমার জেনারেল লেজারে একটা কলাম থাকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য। জেনারেল লেজারে কি থাকে, একটা কলাম থাকে। আর অ্যাসেটের জন্য ফিক্সড অ্যাসেট রেজিস্টার মেইনটেইন করি আমরা। অ্যাসেটের জন্য আমরা কি করি, ফিক্সড অ্যাসেট রেজিস্টার মেইনটেইন করি, যেখানে অ্যাসেটের কি থাকে, যেখানে আমরা অ্যাসেটের কি থাকে অরিজিনাল কস্টটা মেনশন করা থাকে। অ্যাসেটের অরিজিনাল কস্টটা কি করা থাকে, মেনশন করা থাকে। আমরা দেখেন যখন ফিনান্সিয়াল পজিশনে আমরা যখন শো করি তখন আমরা কি করি, খেয়াল করে দেখেন যে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিই না। আমরা কস্ট থেকে কি করি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিই, কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিই। এটা কিন্তু অনেকে ভুল করে, এই প্রেজেন্টেশনটা অনেকে ভুল করে। আমি দেখছি কি অনেক সময় রিটেন ডাউন বিল নিয়ে আসে, শুধু রিটেন ডাউন বিল না, আপনাকে কস্টটাকে কনসিডার করতে হবে এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা রাখতে হবে। যদি ফিক্সড অ্যাসেট শিডিউল দেখেন না, তাহলে অনেকে রিটেন ডাউন বিল নিয়ে কাজ করে, যে গত বছরে ক্লোজিং ডাব্লিউডিপি কি এই বছর ওপেনিং আসবে না? জি স্যার। ওপেনিং আসবে, কিন্তু ক্লোজিং ডাব্লিউডিপি শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য, ক্লোজিং ডাব্লিউডিপি শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য। আমার ওপেনিং এ রাখতে হবে অ্যাসেটের অরিজিনাল কস্ট, ওপেনিং এ রাখতে হবে কি অ্যাসেটের অরিজিনাল কস্ট, বুঝতে পারছি রাখার নিয়ম, অ্যাসেটের অরিজিনাল কস্টটা রাখার নিয়ম। বুঝতে পারছেন? এটা তার মানে ফিক্সড অ্যাসেট রেজিস্টারে কিন্তু আপনার ক্লোজিং ডাব্লিউডিপি আছে, ক্লোজিং ডাব্লিউডিপি নাই। কিন্তু ফিক্সড অ্যাসেট রেজিস্টারে কি ক্লোজিং ডাব্লিউডিপি আছে? ক্লোজিং ডাব্লিউডিপি নাই। আপনি নিয়ে আসেন, কস্ট নিয়ে আসেন, এরপরে আপনি নিয়ে আসেন, কস্ট নিয়ে আসেন, এরপরে আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিয়ে আসেন, এরপরে কারেন্ট ইয়ারে কি পরিমাণ চার্জ করবেন নিয়ে আসেন, এভাবে নিয়ে আসেন। কস্ট এডিশন ডিসপোজাল যদি থাকলো কস্ট, এরপরে এডিশন ডিসপোজাল, তারপরে অ্যাসেট এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, এরপরে আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করেন, পরে আপনি রিটেন ডাউন বিলও নিয়ে আসেন। কিন্তু ওপেনিং এ অনেক সময় রিটেন ডাউন বিল নিয়ে আসে, যেটা আপনার অনেকটা লজিক্যাল না। বুঝতে পারছেন? লজিক্যাল না, কারণ যেটা ফিক্সড অ্যাসেট রেজিস্টারের সাথে কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, ফিক্সড অ্যাসেট রেজিস্টারে কন্ট্রাডিক্ট করে। ফিক্সড অ্যাসেট শিডিউলে কস্টটা নিয়ে, শিডিউল কিন্তু কস্ট দেয়া, শিডিউলটা যেমন যে স্যাম্পল যেটা দেয়া আছে আই সিস্টেমে, যে স্যাম্পল যেটা দেয়া আছে এটা কস্ট, কিন্তু অনেকটা রিপোর্টে দেখলাম যে ডাব্লিউডিপি টাকে কনসিডারেশনে নিয়ে আসে। আচ্ছা, বুঝা গেছে তো? জানেন এই জার্নালটা? আচ্ছা, যদি ভুল অ্যামাউন্ট ব্যাক দিত, সে ফর এক্সাম্পল রিটার্ন 30,000 টাকায় ব্যাক দিত, 30 লাখ টাকায় ব্যাক দিত রিটার্ন, এইটুকু হবে। লাখ টাকায় ব্যাক দিত, তাহলে কি হইতো? তাহলে আমরা জানাল দেখি কি হইতো। আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি করতাম, এখন ডেপ্রিসিয়েশন ডেবিট কত, 28 লাখ না? কত, 30 লাখ। এখন ডেপ্রিসিয়েশন ডেবিট, পেয়েবল ক্রেডিট। আচ্ছা, 2 লাখ। বুঝতে পারছেন? কারণ অ্যাসেটের ভ্যালু আমি কত বাড়াবো, দেখেন আমার ক্যারিং অ্যামাউন্ট আছে কত, 42 লাখ না? খেয়াল করে দেখেন, এটা দেখেন আমার ক্যারিং অ্যামাউন্ট কত, 42 লাখ না? দেখেন আমি যখন গভর্নমেন্টের কাছ থেকে টাকা পাইছিলাম তখন আমি কি করছিলাম, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট প্ল্যান ক্রেডিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট প্ল্যান ক্রেডিট। তার মানে এখন যখন গভর্নমেন্টকে পুরো টাকা ব্যাক দিব, গভর্নমেন্টকে যখন পুরো টাকা ব্যাক দিব তখন আবার কি প্ল্যানের ভ্যালু বাড়াই দিব না? পেয়েবল টু গভর্নমেন্ট ডেবিট প্ল্যান ক্রেডিট,
ঠিক আছে, পেয়েবল টু গভর্নমেন্ট ডেবিট প্ল্যান ক্রেডিট। আর আমি এখানে কি করতেছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মুছে ফেলতেছি, কারণ আপনি ফিক্সড অ্যাসেট রেজিস্টারে কি করতে পারবেন না, পুরো টাকাটা বাড়াইতে পারবেন না। মানে ফিক্সড অ্যাসেট রেজিস্টারে আপনি ক্যারিং মানে কতটুকু বাড়াইতে পারবেন। দেখেন আমার ফিক্সড অ্যাসেট রেজিস্টারে অলরেডি কত আছে, 70 লাখ আছে না তৌফিক? জি স্যার। 70 লাখ আছে, কিন্তু আমার ক্যারিং অ্যামাউন্ট কত, 42 লাখ। 42 লাখ আর যদি 30 লাখ যোগ করি আসবে কত, 72 লাখ স্যার। 72 লাখ। এই জন্য আমি অ্যাসেট ভ্যালু কতটুকু বাড়াইতে পারবো, 2 লাখ টাকা পর্যন্ত বাড়াইতে পারবো ফিক্সড অ্যাসেট রেজিস্টারে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ডেবিট করলাম, তাহলে অ্যাসেট কত, 2 লাখ টাকা, পেয়েবল কত, 30 লাখ টাকা। এখন আমি যদি ডেপ্রিসিয়েশন চার্জ করি, ডেপ্রিসিয়েশন চার্জ করব কত টাকা করে, 20 লাখ টাকা করে, 20 লাখ। ও আচ্ছা, যদি অ্যামাউন্ট পাল্টায় 72 লাখ ডিভাইডেড। আচ্ছা এইটা মনে হয় আপনাদের নাও দিতে পারে, এই পার্টটা আপনাদের নাও থাকতে পারে। হ্যাঁ, আপনাদের ওই যে প্রথম রঙিন পড়ে মানে এই ফেরত দেওয়ার ইস্যুটা নাও থাকতে পারে, কিন্তু জেনে রাখেন, কারণ পরের লেভেলে তো লাগবে। ব্যাক দেওয়ার ইস্যুটা কিন্তু আমাদের ম্যানুয়ালে ওইভাবে আলোচনা করে নাই বা ওইভাবে জার্নাল দেয় না, জাস্ট বলে গেছে যে রিভার্সাল এন্ট্রি হবে, কিন্তু এটার জন্য জার্নাল কি হবে এই জিনিসটা বলা নাই। মানে ম্যানুয়ালে জাস্ট বলা গেছে রিভার্সাল এন্ট্রি হবে, এবং এর এই জিনিসটা কোনো মেয়াদও নাই। মানে মেয়াদ আছে কোন পর্যন্ত আমি আপনাদেরকে বলি, মানে গভর্নমেন্টের কাছ থেকে যদি টাকা পায়, তাহলে গভর্নমেন্ট আমাকে কি করলো, 30% দিল না, 30% দিল। তাহলে 30% এর ক্ষেত্রে আমরা জার্নাল দিব কি, আমি যদি নেট অফ করে দেখাই, তাহলে আমি জার্নাল দিব ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্র্যান্ট ডেবিট প্ল্যান ক্রেডিট, নেট অফ করে যদি দেখাই, এই পর্যন্ত মেয়াদ আছে, এবং ডেপ্রিসিয়েশন চার্জ করবো কত, এই পর্যন্ত। কিন্তু এই যে যদি কোনো কারণে যদি গভর্নমেন্টের কন্ডিশন ফুলফিল না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাকে টাকা ফেরত দিতে হবে না? তাহলে ফেরত দিতে হলে কি জার্নাল এন্ট্রি পাস করতে হবে, এটার এগেইনস্টে কোনো ম্যাথ নাই, এটার এগেইনস্টে কোনো এক্সাম্পলও দেয়া নাই। আমি তারপর একটা দাঁড় করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা, কারো কোনো কোয়ারি আছে কিনা এটা নিয়ে? কারো কোনো কোয়ারি আছে এই পর্যন্ত? কোয়ারি আছে কারো? আচ্ছা, আরেকটা মেথড আছে কি, দেখেন তাহলে এটা হলো নেট অফ করে দেখে। আরেকটা মেথড আছে কি, যদি ডেফার্ট করে রাখতে পারি, অর্থাৎ গভর্নমেন্টে ডেফার্ট অফ গভর্নমেন্ট গ্রান্ট, হ্যাঁ ডেফার্ট অফ গভর্নমেন্ট গ্রান্ট, অর্থাৎ গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাচ্ছি, এই টাকাটা আমি কি করে রাখবো, ডেফার্ট করে রাখবো। ডেফার্ট এই ট্রিটমেন্ট টুটাই ম্যাক্সিমাম ফলো করে। হ্যাঁ, ট্রিটমেন্ট অনেক ট্রিটমেন্ট টুটাই ফলো করে বেশি, কিন্তু আইএসএ কিন্তু ওইরকম বলে নাই। আইএসএ কি বলছে, দুইটাই ফেয়ার প্রেজেন্টেশন দেয়, দুইটা ট্রিটমেন্টে কি করে, ফেয়ার প্রেজেন্টেশন দেয়। তার মানে আপনি ট্রিটমেন্ট 1 ও ফলো করতে পারবেন, ট্রিটমেন্ট 2 কি করতে পারবেন, ফলো করতে পারবেন। ট্রিটমেন্ট 1 ও ফলো করতে পারবেন, ট্রিটমেন্ট 2 কি করতে পারবেন, ফলো করতে পারবেন। আচ্ছা, নরমালি এই ট্রিটমেন্টটাই বেশি ফলো করে, ট্রিটমেন্ট 2টাই ফলো করে বেশি। আচ্ছা, গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাবো না, এই টাকাটা আমি ডেফার্ট করে রাখবো। আচ্ছা দেখেন, আমার প্ল্যান্টের কস্ট কত, 1 কোটি টাকা, আর এই প্ল্যান্টের কস্টের জন্য আমি জার্নাল এন্ট্রি পাস করছি কি, প্ল্যান ডেবিট ব্যাংক ক্রেডিট, প্ল্যান ডেবিট ব্যাংক ক্রেডিট। আচ্ছা, আর গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাবো না, এই টাকার জন্য দেখেন আমি কি জানা দিচ্ছি, ক্যাশ বা রিসিভেবল ডেবিট, ডেফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ক্রেডিট, ক্যাশ বা রিসিভেবল ডেবিট, ডেফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ক্রেডিট। এই ট্রিটমেন্টটা একটু সহজ বিষয়। হ্যাঁ, আচ্ছা এখানে হলো ট্রিটমেন্টটা হলো কি, আমি মানে গভর্নমেন্টের 1 বছর কন্ডিশন ফুলফিল করবো, 1 বছরের রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবো। অর্থাৎ গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাচ্ছি, এই টাকাটা আমি কি করে রাখলাম, ডেফার্ড করে রাখলাম। যে ডেফার্ড সার্ভিস রেভিনিউ আমরা পড়ছি না, ডেফার্ড সার্ভিস রেভিনিউ, ডেফার্ড ইনকাম, ডেফার্ড সার্ভিস রেভিনিউ, মানে 6 মাসের সার্ভিসের জন্য আপনি আমাকে অ্যাডভান্স টাকা দিচ্ছেন, তার মানে 1 মাস এক্সপায়ার হবে, 1 মাসের রেভিনিউ আমি রিকগনাইজ করবো। এই ধরনের কিন্তু আমি আলোচনা করছিলাম, মানে অ্যাডজাস্টিং এন্ট্রি পড়ানোর সময় এই জিনিসটা আমি বলছিলাম আপনাদের, আপনার মনে আছে কিনা দেখেন। তার মানে ডিফারেন্ট ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন ডিফার্ড ইনকামটা কি আমার লায়াবিলিটি না, মানে আমি যে এক ফার্স্ট ইয়ারে শেষে আমি কি জানাল দিব, ডিফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ক্রেডিট। আচ্ছা, এখন লায়াবিলিটি কত থাকে, 30 লাখ, এই 30 লাখের মধ্যে তো 6 লাখ আমি ইনকাম হিসেবে শো করছি, লায়াবিলিটি থাকে কত, 24 লাখ না।
8024 কে আবার ডিসেগ্রিগেট করব, যে উইদিন 12 মান্থের মধ্যে যেটা রিয়ালাইজড হবে এটা আমি কি করব, কারেন্ট লায়াবিলিটি হিসেবে শো করব। আর মোর দেন 12 মান্থের মধ্যে যেটা রিয়ালাইজড হবে সেটা আমি কি করব, নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে শো করব। তার মানে 24 লাখে আবার সেগ্রিগেট করছি। কারেন্ট লায়াবিলিটি 6 লাখ, নন কারেন্ট লায়াবিলিটি কি 18 লাখ। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে কিনা দেখেন, নাকি আবার রিপিট করব? আরেকবার রিপিট করবেন কাইন্ডলি। হ্যাঁ পারবো। আরেকবার রিপিট করলে ভালো হবে। আমার কি লাইনে প্রবলেম হচ্ছে নাকি? হ্যালো, আপনারা এমনি শুনতে পাচ্ছেন তো, তাই না? জি ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার শুনতে হ্যাঁ। পাচ্ছি স্যার, বাট একটু রিপিট করলে ভালো হয় স্যার, আগের পয়েন্ট আছে ট্রিটমেন্ট 2টা। আচ্ছা আমার মনে হয় সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, বুঝছেন? আপনাদের ভয়েস গুলো আসতে শুনতে পাচ্ছি। দেন আমি একটু লাইনটা একটু চেক করি, হ্যাঁ? So these transactions are less transparent. আচ্ছা শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি, তাই না নাকি? আচ্ছা জি ভাইয়া শোনা যাচ্ছে। না, ওই মাঝে মাঝে যে সাউন্ড বক্স লাগানো তো মাইক্রো এফ কিনছি, তারপরে দেখি একটু ডিস্টার্ব দেয় দেখি। আমার মনে হয় যে আমি সাউন্ড বক্স কেনা উচিত ছিল। আচ্ছা, এই ট্রিটমেন্টটা কম্পারেটিভলি ইজি। হ্যাঁ, আগে ট্রিটমেন্ট হচ্ছে, এই ট্রিটমেন্টটা কম্পারেটিভলি ইজি, আর এই ট্রিটমেন্টটাই ফলো করে বেশি। মানে গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাবো না, এই টাকাটা আমি ডিফার করে রাখবো। এবং 1 বছরের কন্ডিশন যখন আমি মানে গভর্নমেন্ট আমাকে টাকা দিচ্ছে কি 5 ইয়ার্স এর একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে না, যে তোমাকে কি করতে হবে, প্ল্যানটা অ্যাট লিস্ট 5 ইয়ার্স রাখতে হবে। এই 5 বছরের আগে তুমি কি করতে পারবে না, প্ল্যানটা হিল ডিস্ট্রিক্ট থেকে রিমুভ করতে পারবে না। এরকম একটা কন্ডিশন অ্যাটাচ করে দিছে না, কন্ডিশন অ্যাটাচ করে দিছে। আচ্ছা, এটা ট্রিটমেন্ট 2 বলছে কি, যে গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাবো এই টাকাটা আমি ডিফার করে রাখবো। অর্থাৎ 1 বছরের কন্ডিশন যখন আমি ফুলফিল করব, তখন 1 বছরের রেভিনিউ হিসেবে কি করব, রিকগনাইজ করব। আচ্ছা, নরমালি প্ল্যানের ক্ষেত্রে আমরা কি জার্নাল পাস করছিলাম, প্ল্যান ডেবিট ব্যাংক ক্রেডিট 1 কোটি 1 কোটি, তাই না? প্ল্যান ডেবিট ব্যাংক ক্রেডিট 1 কোটি 1 কোটি। আর গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাবো এর ক্ষেত্রে আমি জার্নাল দেব কি, ক্যাশ বা রিসিভেবল ডেবিট ডেফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্র্যান্ট ক্রেডিট। ক্যাশ বা রিসিভেবল ডেবিট ডেফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্র্যান্ট ক্রেডিট, তাই না? ডেফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্র্যান্ট ক্রেডিট। আচ্ছা, এখন 1 বছর যাওয়ার পরে আমি কি জার্নাল দিব? আপনার 1 ইয়ার এন্ড, যদি আপনার 1 ইয়ার এন্ড হয় তাহলে কি জার্নাল দিব? ডেফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্র্যান্ট ডেবিট 1 ইয়ার এ, হ্যাঁ? ডেফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্র্যান্ট ডেবিট, ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্র্যান্ট ক্রেডিট। যেমন আমরা সার্ভিস রেভিনিউর ক্ষেত্রে করে আসছি না, ধরুন যে আপনি আমাকে টিউশন ফি দিয়ে দিচ্ছেন, আমি হয়তো বা আপনাদের 3 মান্থ পড়াবো, 3 মান্থের জন্য আপনি আমাকে কি করছেন, 6000 টাকা পে করছেন, ইনিশিয়ালি পে করছেন। তার মানে আমি যদি রেকর্ড যদি করতাম ঠিক মতো, তার মানে আমি রেভিনিউ রিকগনাইজ করব কিভাবে? মানে যখন আমি আপনাদেরকে 1 মান্থ পড়াবো, 1 মান্থ পড়ানোর পরে কি করতে পারবো? 1 মাসের রেভিনিউ রিকগনাইজ করব না? 1 মাসের রেভিনিউ রিকগনাইজ করব। মানে আইএফআরএস 15 এ কিন্তু এরকম একটা কনসেপ্ট আছে। আইএফআরএস 15 এর ক্ষেত্রে কনসেপ্ট হলো এরকম, যে গুডস এর ক্ষেত্রে আপনি কখন রেভিনিউ রিকগনাইজ করবেন, বলা আছে কি, যে গুডসটা যখন আপনি কাস্টমার নিকো ডেলিভারি দিবেন তখন রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবেন। আর সার্ভিসের ক্ষেত্রে কখন রেভিনিউ রিকগনাইজ করবেন, আপনার সার্টেন পিরিয়ড এক্সপায়ার, অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড এক্সপায়ার হওয়ার পরে আপনাকে কি করতে হবে, রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে হবে। আইএফআরএস 15 এর কনসেপ্ট এরকম, যে গুডস এর ক্ষেত্রে কখন রেভিনিউ রিকগনাইজ করবেন, যখন গুডসটা আপনি ডেলিভারি দিবেন। আর সার্ভিসের ক্ষেত্রে কখন রেভিনিউ রিকগনাইজ করবেন, আপনার সার্টেন পিরিয়ড এক্সপায়ার। ধরুন আপনি আমাকে 3 মাসের জন্য 6000 টাকা পে করছেন, আমি কি বললাম, যে আমি যখন আপনাকে 1 মান্থ টিউশন প্রোভাইড করব, 1 মান্থ টিউশন প্রোভাইড করার পরে 1 মান্থের রেভিনিউ কি করব, রিকগনাইজ করব। যেমন আমি যদি বুক কিপ করতাম, তাহলে আমি কি এন্ট্রি পাস করতাম, ক্যাশ বা ব্যাংক ডেবিট, যেভাবে দিচ্ছেন ক্যাশ বা ব্যাংক ডেবিট ডেফার্ড ইনকাম ক্রেডিট, তাই না? এই এন্ট্রি পাস করতাম না, ক্যাশ বা ব্যাংক ডেবিট ডেফার্ড ইনকাম ক্রেডিট। 1 মান্থ যাওয়ার পরে আমি কি জার্নাল দিতাম, ডেফার্ড ইনকাম ডেবিট 2000, যেহেতু 6000 টাকা, ডেফার্ড ইনকাম ডেবিট 2000 আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2000। তার মানে গভর্নমেন্টের কাছ থেকে যে টাকাটা পাচ্ছি এটা ট্রিটমেন্টটা কিন্তু সেম, যে এটা আমি কি করে রাখতেছি, ডেফার্ড করে রাখতেছি। 1 ইয়ার যাবে,
1 ইয়ারের কি করব রেভিনিউ আমি কি করব রেভিনিউ হিসেবে রিকগনাইজ করব আর ডিফার্ড ইনকামটা কি আমার জন্য লায়াবিলিটি না ডিফার্ড ইনকামটা কি আমার জন্য লায়াবিলিটি আপনি যখন আমাকে পে করছেন তার মানে কি আই এম বাউন্ড টু কি পে কি আপনাকে সার্ভিস দিতে কিন্তু আমি বাধ্য তাই না বাধ্য না মানে আমি সার্ভিস আপনাকে সার্ভিস দিতে কি বাধ্য বা আমার কোর্সটা কি করতে হবে কমপ্লিট করে দিতে হবে ঠিক না যে আপনি যখন আমাকে পে করছেন তাই পে করা মানে কি যে আমাকে কি করতে হবে যে আপনি যে সিলেবাসটা কি করে দিতে হবে কমপ্লিট করতে হবে মানে এই যে আচ্ছা এই জন্য দেখেন আমরা কি করছি প্ল্যান ডেবিট ক্যাশ বা রিসিভেবল ডেবিট ডিফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ক্রেডিট করছে at the year at after 1 year in এক বছর শেষে আমরা জানান দেব কি ডিফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট কি ক্রেডিট 6 লাখ আচ্ছা ডিফার্ড ইনকামটা আমরা কি বলি লায়াবিলিটি তে শো করি আচ্ছা দেখেন লায়াবিলিটি হিসেবে শো করি আর আমাদের আইএসও এ এরকম একটা কনসেপ্ট আছে যে উইদিন 12 মান্থের মধ্যে যদি কোনো কিছু রিয়ালাইজ হয় তাহলে এটা আমাকে কোথায় দেখাইতে হবে কারেন্টে দেখাইতে হবে আর মোর দেন 12 মান্থের মধ্যে যদি কোনো কিছু রিয়ালাইজ হয় সেক্ষেত্রে আমাকে এটা নন কারেন্টে শো করতে হবে এরকম আইএসও একটা কনসেপ্ট আছে কারেন্ট এবং নন কারেন্টের ক্ষেত্রে তার মানে আমার ডিফার্ড ইনকাম আরো কত যদি 6 লাখ টাকা রেভিনিউ হিসেবে রিকগনাইজ করি তাহলে আরো থাকে কত 24 লাখ না আচ্ছা এই 24 লাখের মধ্যে উইদিন 1 ইয়ারের মধ্যে কত টাকা রিকভার হবে রিয়ালাইজ হবে 6 লাখ না এইজন্য 6 লাখ আমি কারেন্ট লায়াবিলিটি হিসেবে শো করছি আর বাকি 18 লাখ কি হবে মোর দেন 12 মান্থ টাইম লাগবে এইজন্য বাকি 18 লাখ কি করছে নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে শো করছে আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন স্যার জি স্যার কারেন্ট নন কারেন্ট পোর্শনটাকে স্যার আগের বছরও দেখাতে পারবো যে কারেন্ট লায়াবিলিটি 6 লাখ নন কারেন্টে স্যার 24 লাখ না এটা তো ফার্স্ট টাইম পাইলেন সেক্ষেত্রে কি দেখাইতে পারবেন যখন পাইছেন তখন কি দেখাইতে পারবেন ক্লাসিফিকেশন গুলো কিন্তু আমরা পরেই করি বছর শেষে এসে ক্লাসিফিকেশন করতেছি যখন পাইছেন তখন আপনি জানা দিবেন কি ক্যাশ ডেবিট ডিফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ক্রেডিট আর এটা যদি ইয়ার এন্ডিং এ পান ধরেন আমি 31 ডিসেম্বর পাইছি নেক্সট ইয়ারে 31 ডিসেম্বর আমাকে মিট করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন কিন্তু বছরের শুরুতে পাইলে কি আপনি ক্লাসিফাই করতে পারবেন না বছরের শুরুতে পাইলে কিন্তু আমি ক্লাসিফাই করতে পারবো না আপনি যদি ধরেন যে ইয়ার এন্ড 31 ডিসেম্বরে টাকাটা পাইছেন গভর্নমেন্টের কাছ থেকে 31 ডিসেম্বরে আপনি প্ল্যান এস্টাবলিশ করছেন এবং 31 ডিসেম্বরে আপনি গভর্নমেন্টের কাছ থেকে পাইছেন সেক্ষেত্রে আপনি ক্লাসিফাই করতে পারবেন বুঝতে পারছেন মানে আমরা রিপোর্টিং এর উদ্দেশ্যে মানে যখন আমরা রিপোর্ট করি রিপোর্টিং এর উদ্দেশ্যে আমরা ক্লাসিফাই করি কারেন্ট নন কারেন্ট পোর্শনটাতে সেগ্রিগেশন করি রিপোর্টিং এর উদ্দেশ্যে এর আগে কিন্তু আমরা কখনো সেগ্রিগেট করি না এর আগে আমরা সেগ্রিগেট করি না ভাইয়া আচ্ছা যদি এরকম হয় যে 2 বছর কন্ডিশন ফুলফিল করার পর দেখতেছেন কি যে আমার পক্ষে কোম্পানির পক্ষে আর গভর্নমেন্ট অব্লিগেশন কি মানে রিলিস্টিক প্ল্যান রাখাটা কি পসিবল না তাহলে সেই ক্ষেত্রে দেখেন at the end of 2 years fulfill of government condition is not possible it is not fulfill করা কি পসিবল না তার মানে কি গভর্নমেন্টের টাকা ফেরত দিতে হবে না এখন সে ফর एग्जांपल যদি 18 লাখ টাকা ফেরত দিতে হয় তাহলে আপনি কি জানান দিবেন যদি 18 লাখ টাকা ফেরত দিতে হয় তাহলে কি জানান দিবেন দেখেন এই যে জানাল খুবই সহজ ডিফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট পেয়েবল টু গভর্নমেন্ট ক্রেডিট ডিফার্ড ইনকাম কি লায়াবিলিটি হিসেবে ছিল না এটা এখন কি করে দিলাম নীল করে দিলাম আর পেয়েবল টু গভর্নমেন্ট কি ক্রেডিট আর যদি 30 লাখ টাকা ফেরত দিতে হয় তাহলে ডিফার্ড ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট ডেবিট রিভার্সাল অফ ইনকাম ফ্রম গভর্নমেন্ট গ্রান্ট reversal of income from government grant credit payable to government reversal of income from government grant debit payable to government credit তার আপনি যদি 2 বছর ইনকাম হিসেবে শো করছে কিন্তু ওই 2 বছর কি আপনার ইনকাম হইছে খেয়াল করে দেখেন আপনি কিন্তু পিএল ইনকাম হিসেবে শো করছিলেন ওই 2 বছর কি ইনকাম হচ্ছে না তো এবং আপনি তো অলরেডি এফএস করে ফেলছেন মানে আপনি অলরেডি ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে ফেলছেন সেই ক্ষেত্রে কিন্তু আর রেকটিফাই কোনো কি নাই স্কোপ নাই এইজন্য আইসে বলছে কি যে যদি পুরো টাকাটা ব্যাক দিতে হয় সেই ক্ষেত্রে আমি রিভার্সাল অফ ইনকাম করব
মানে আগে 2 বছর আমি কি করছিলাম, ইনকাম হিসেবে শো করছি, যে পরিমাণ ইনকাম হিসেবে শো করছি, এই বছর আমরা ওটাকে রিভার্স করে খরচ হিসেবে দেখেন। হ্যাঁ, ফারুক কিছু বলবেন? কিছু বলবেন ফারুক? তুমি বুঝা গেছে? জি স্যার। কারো কোনো কোয়ারি আছে কিনা দেখেন। ইমেল বুঝতে পারছেন? জি ভাই, এটা বুঝতে পারছি। এটা আমি নোটটা দিয়ে দিব না, এখানে আরো বেশ কিছু প্র্যাকটিস ম্যাথ আছে। আচ্ছা, আমরা IS 40 পড়ি। হ্যাঁ, তাহলে আমাদের 20 কিন্তু ডান, IS 20 ডান। হ্যাঁ, এরপরে IS 40 দেখি। আমি মনে হয় গত ক্লাসে বলতেছিলাম এরকম একটা, যে যদি রেন্টাল পারপাসে যদি কোনো বিল্ডিং, রেন্টাল পারপাসে যদি কোনো বিল্ডিং ইউজ করা হয় না, বা আপনার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আপনার রেন্টাল পারপাসে ইউজ করেন, তাহলে এই বিল্ডিংটা আপনি কোথায় শো করবেন? এটা কি পিপি এর মধ্যে শো করবেন নাকি অন্য কোথাও শো করবেন? গত ক্লাসে, গত লাস্টের দিন আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, রেন্টাল পারপাসে যদি কোনো রেন্টাল পারপাসে যদি কোনো অ্যাসেট ইউজ করেন না, তাহলে সেক্ষেত্রে বলছে যে এই অ্যাসেট আপনাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে শো করতে হবে। দেখেন, ইনভেস্টমেন্ট প্রপার্টি কি বলছে? অ্যাসেট ইউজ আন্ডার রেন্টাল পারপাস বা অ্যাসেট লিজ আন্ডার অপারেটিং লিজ বা আন্ডার রেন্টাল এগ্রিমেন্ট। রেন্টাল এগ্রিমেন্টের এগেইনস্টে কি করা হয়েছে? অ্যাসেট রেন্ট আন্ডার রেন্টাল এগ্রিমেন্ট। রেন্টাল এগ্রিমেন্টের অধীনে অ্যাসেটটা কি করা হয়েছে? রেন্ট দেওয়া হয়েছে। দেখেন, রেন্টাল এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করা আছে IS 40, আর লিজ এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করা কোথায়? IFRS 16। IFRS 16 আলোচনা করা। আচ্ছা, তার মানে অ্যাসেট যদি রেন্টাল পারপাসে ইউজ করা হয় একটা রেন্টাল এগ্রিমেন্টের অধীনে, তাহলে এই অ্যাসেটটা আমরা কি হিসাবে শো করব? ইনভেস্টমেন্ট প্রপার্টি। ক্লিয়ার কিনা দেখেন, ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কি করব? শো করব, তাই না? ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে শো করব। আর একটা আছে যে আপনি যদি অ্যাসেট যদি মানে লং টাইমের জন্য যদি লিজ এগ্রিমেন্টের অধীনে যদি কোনো অ্যাসেট লিজ দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের শো করি কি? ইনভেস্টমেন্ট আন্ডার ফাইন্যান্স লিজ। ইনভেস্টমেন্ট আন্ডার ফাইন্যান্স লিজ, এইভাবে আমরা লিখি, ইনভেস্টমেন্ট আন্ডার ফাইন্যান্স লিজ বা ইনভেস্টমেন্ট আন্ডার লিজ। লিজের অধীনে কি করা হয়েছে? ইনভেস্ট করা হয়েছে, এরকমও লিখতে পারে। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, আমরা যদি বিল্ডিংটা যদি অ্যাডমিনিস্ট্রেশন পারপাস বা প্রোডাকশন পারপাস ইউজ করি, তাহলে এই বিল্ডিংটা আমরা কোথায় শো করি? পিপি হিসাবে শো করি, তাই না? অ্যাডমিনিস্ট্রেশন পারপাস বা প্রোডাকশন পারপাস ইউজ করলে কি? পিপি এ শো করি। আর যদি রেন্টাল পারপাস ইউজ করি, তাহলে কি করি? ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখায়। আচ্ছা, যেমন আমাদের আইসিবি একটা জ্বলন্ত এক্সাম্পল। যদি আইসিবি এর কথা থিঙ্ক করেন, তাহলে আইসিবি কি পারফেক্ট এক্সাম্পল বলতে পারেন। যেমন আইসিবি কি করে? প্রথম আলোকে যে ফ্লোরটা ভাড়া দেয় না, আইসিবি মানে মেইন ক্যাম্পাস, ও কি করে? প্রথম একটা ফ্লোর কি করে? প্রথম আলোকে ভাড়া দিছে না? প্রথম আলো কিন্তু ভাড়া দেয়া আছে, তো ওই ফ্লোরটা কি হিসাবে শো করে? ও কিন্তু যে ফ্লোরটা ভাড়া দেয়, এই ফ্লোরটা কিন্তু কি হিসাবে শো করা আছে? ইনভেস্টমেন্ট প্রপার্টি। আর বাকি ফ্লোর গুলো কি হিসাবে দেখাইছে? পিপি। তার মানে দেখেন, একটা বিল্ডিং এর মধ্যে যদি এরকম করেন যে আমি 2টা ফ্লোর ভাড়া দিছি আর 3টা ফ্লোর অ্যাডমিন পারপাস ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেগ্রিগেট করে দেখাইতে হবে। সেক্ষেত্রেও কি করতে হবে? সেগ্রিগেট করতে হবে, যে যতটুকু পোরশন অ্যাডমিনিস্ট্রেশন পারপাস বা প্রোডাকশন পারপাস ইউজ হচ্ছে, অতটুকু পোরশন আপনার পিপি এর মধ্যে ফেলতে হবে, এবং যতটুকু পোরশন রেন্টাল পারপাস ইউজ হচ্ছে, অতটুকু পোরশন আপনাকে কোথায় ফেলতে হবে? ইনভেস্টমেন্ট প্রপার্টি। যখন গ্রামীণ ব্যাংকের লাস্ট কাজ করলাম, গ্রামীণ ব্যাংকে কিন্তু সেম কাজই করছে। গ্রামীণ ব্যাংকে তো অফিসটা ওদের নিজস্ব, কিন্তু ওদের ওই বিল্ডিং এ, এটা কত তলা বিল্ডিং জানেন? 13 তলা না কত তলা বিল্ডিং? এই বিল্ডিং এর মধ্যে অনেকগুলো ফ্লোর কি করা? ভাড়া দেয়া। মানে ব্যাংক পুরো ফ্লোর গুলো ইউজ করে না, মানে অনেকগুলো ফ্লোর কি করা? ভাড়া দেয়া। তার মানে যে ফ্লোর গুলো ভাড়া দিছে, এই ফ্লোর গুলো কি হিসেবে দেখাইছে? ইনভেস্টমেন্ট প্রপার্টি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি অ্যাসেটটা যদি পিপি এর মধ্যে শো করতাম, তাহলে এই অ্যাসেটের এগেইনস্টে ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারতাম না?
আমরা যদি অ্যাসেটটা পিপি এর মধ্যে শো করি, মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে শো করি, তাহলে ওই অ্যাসেটের এগেইনস্টে আমরা কি করতে পারি? ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি না? ওই অ্যাসেটের এগেইনস্টে ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি। তাহলে ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে কি হবে? আচ্ছা, ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে মেজারমেন্টের মেথড আছে দুইটা, একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মডেল। আপনি যদি ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে কস্ট মডেল ফলো করেন, তাহলে ওই অ্যাসেটের ক্ষেত্রে আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন। দেখেন ডেপ্রিসিয়েশন মেজারমেন্ট মেথড হলো কি দুইটা, একটা কস্ট মডেল একটা কি ফেয়ার ভ্যালু মডেল। ডেপ্রিসিয়েশন চার্জ অ্যাপ্লিকেবল। আর যদি ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে ফেয়ার ভ্যালু মডেল ফলো করেন, আপনি কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন না, নো ডেপ্রিসিয়েশন চার্জ। আর এটা কি করতে বলছে? রিমেজার এট দ্য রিপোর্টিং ডেট এন্ড এনি গেইন বা লস উইল বি চার্জড ইন পিএল। এটা আমাকে রিমেজার করতে বলছে রিপোর্টিং ডেট, এবং যদি কোনো গেইন বা লস হয় তাহলে এই গেইন বা লসটা কি করতে বলছে? পিএল এ চার্জ করতে বলছে। তারপরে ইনভেস্টমেন্ট প্রপার্টি মেজারমেন্টের মেথড কি দুইটা, একটা কস্ট মডেল আর একটা হলো কি ফেয়ার ভ্যালু মডেল। অর্থাৎ মানে আমি যদি আমার যে অ্যাসেট গুলো মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি পারপোজে যে অ্যাসেট গুলো ইউজ হচ্ছে, এই অ্যাসেট গুলোর ক্ষেত্রে যদি কস্ট মডেল ফলো করে, তাহলে ওই অ্যাসেটের উপর কি করতে পারবো? আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো। মানে পিপিএ তে যেভাবে আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করতেন, এখানেও কি করতে পারবেন? সেম ভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি রিডিউসিং ব্যালেন্স মেথড করবো, তাহলে রিডিউসিং ব্যালেন্স মেথডও করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি ইনভেস্টমেন্ট কি করব, স্ট্যান্ডার্ড মেথডও করবো, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেথডও করতে পারেন। বুঝতে পারছেন কিনা? কিন্তু কনসিস্টেন্সি রাখতে হবে। ধরেন যে একটা বিল্ডিং এর মধ্যে যদি এরকম হয় যে একটা 5 তলা বিল্ডিং, এর মধ্যে 2টা ফ্লোর আপনি কি করেন? রেন্টাল পারপাস ইউজ করেন, 3টা ফ্লোর আপনি কি করেন? পিপি মানে অ্যাডমিন পারপাস ইউজ করেন। তার মানে 3টা ফ্লোর পিপি হিসেবে দেখানো আর 2টা ফ্লোর কি হিসেবে দেখানো? ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখানো। এখন যেটা পিপি এর মধ্যে দেখাইছেন, ওটার ক্ষেত্রে আপনি রিডিউসিং ব্যালেন্স মেথড ফলো করেন। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যদি কস্ট মডেল ফলো করেন, তাহলে রিডিউসিং ব্যালেন্স মেথডই দেখাবো ভাইয়া। ফলো করতে হবে। জাস্ট আমি একটু সেগ্রিগেট করে ফেলতেছি, তাই না? ইমেল খেয়াল করে দেখেন তো, আমি সেগ্রিগেট করে ফেলতেছি না? যদি রেন্টাল পারপাস ইউজ হয়, তাহলে আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখাচ্ছি, সেগ্রিগেট করে ফেলতেছি, তাই না? আর ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে মেজারমেন্টের মেথড আছে কি দুইটা, একটা বলছে কস্ট মডেল, একটা বলছে ফেয়ার ভ্যালু মডেল। আপনি যদি কস্ট মডেল ফলো করেন তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন, আর যদি ফেয়ার ভ্যালু মডেল ফলো করেন তাহলে কোনো কি করতে পারবেন? ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন না। আর ফেয়ার ভ্যালু মডেলের ক্ষেত্রে বলছে যে এটা রিমেজার করতে হবে এট দ্য রিপোর্টিং ডেট। রিপোর্টিং ডেট মানে কি? ইয়ার এন্ড। আইএস এর টার্মিনোলজি তো, রিপোর্টিং ডেট মানে কি? ইয়ার এন্ড। যেমন ইয়ার এন্ড কবে? আপনারা না মিউট করে নিন, না আনমিউট করে থাকলে আবার মিউট করে নিন, তাহলে আর নয়েজ আসবে না। রিপোর্টিং ডেট বলতে ইয়ার এন্ড বোঝে। হ্যাঁ, যেমন আমাদের ক্ষেত্রে ইয়ার এন্ড কবে? কোম্পানির ক্ষেত্রে 30 জুন না? 30 জুন। এই 30 জুনটা আইএসআর পাশে এটাকে বলে রিপোর্টিং ডেট। 30 জুন, অথবা কি ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি 31 ডিসেম্বর। এই 31 ডিসেম্বরকে বলতেছে রিপোর্টিং ডেট, বা নন পাবলিক কোম্পানির জন্য বলতেছে 30 জুন হলো কি রিপোর্টিং ডেট। আচ্ছা, used only one method for investment property. IAS 40 তে আরেকটা জিনিস বলে দিছে যে আপনি যদি 10টা অ্যাসেট থাকে, যে 10টা অ্যাসেট আপনি রেন্টাল পারপাস ইউজ করতেছেন, তাহলে ওই 10টা অ্যাসেটের জন্য মেজারমেন্টের একটা মেথড ফলো করতে হবে না? বলতে যে কোনো একটা মডেল, এদার কস্ট মডেল আর ফেয়ার ভ্যালু মডেল, যে কোনো একটা মডেল আপনাকে ফলো করতে হবে। আমি 5টা অ্যাসেটের জন্য কস্ট মডেল আর 5টা অ্যাসেটের জন্য আমি ফেয়ার ভ্যালু মডেল এরকম ফলো করতে পারবো। আমাকে কি করতে হবে? যদি রেন্টাল পারপাসে যদি কোনো অ্যাসেট ইউজ করা হয়, যে অ্যাসেটটা আমি কি করছি ইনভেস্টমেন্ট প্রপার্টির মধ্যে ক্লাসিফাই করছি, তাহলে ওই অ্যাসেটগুলোর জন্য যে কোনো একটা মডেল ফলো করতে হবে, এদার কস্ট মডেল অর ফেয়ার ভ্যালু মডেল। আচ্ছা, এই আইএস থেকে কিন্তু 2বার কোশ্চেন আসছে, এটা জানেন তো, তাই না? আইএস 40 থেকে আপনি জানেন তো, তাই না? এই আইএস থেকে কিন্তু 2বার কোশ্চেন আসছে, এবং 2বার কোশ্চেন গুলো কিভাবে আসছে আমি আপনাদেরকে বলি। এফএস এর মধ্যে ঢুকানো ছিল, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এডিশনাল ইনফরমেশন থাকে না আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে। আমাদের কি করে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে কোশ্চেনটা কিভাবে দেয়? আমাকে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেয়, নিচে কি দেয়? এডিশনাল ইনফরমেশন দিয়ে দেয়, তাই না? এডিশনাল ইনফরমেশন
আমি এডিশনাল ইনফরমেশন 5টা 6টা বা 7টা থাকতে পারে। ধরেন 5টা এডিশনাল ইনফরমেশন আছে, তার মধ্যে একটা এডিশনাল ইনফরমেশন ছিল ইনভেস্টমেন্ট প্রপার্টি রিলেটেড। এবং এখানে কোশ্চেনে বলা ছিল যে ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে কি করে, কোম্পানি ফেয়ার ভ্যালু মডেল ফলো করে। ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে কি করে, কোম্পানি ফেয়ার ভ্যালু মডেল ফলো করে। এখন আমার যদি না জানা থাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি, আপনি ওই এডিশনাল ইনফরমেশনের ট্রিটমেন্ট দিতে পারবেন? না না ভাইয়া, এটা কিন্তু পসিবল না। এই জন্য মানে এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে মানে যেমন অ্যাকাউন্টিং এ তো সিলেবাসের কোনো লিমিটেশন নাই। মানে আপনি যদি বলতে চান যে অ্যাকাউন্টিং এর সিলেবাসের কোনো লিমিটেশন নাই, মানে মানে এটার এরিয়াটা ভাস্ট, কিন্তু এক্সামের জন্য আপনাকে কোন কোন এরিয়াগুলো পড়তে হবে। টিচার যখন কোশ্চেন করে না, তখন দেখে যে এই আইএস এর সাথে লিংক কোন আইএস আছে, ওই আইএস থেকে কোশ্চেন করে। টিচার যখন কোশ্চেন সেট করে তখন কোন আইএস গুলো থেকে কোশ্চেন করে, দেন আইএস 16 এর সাথে কোন আইএস এর লিংক আছে। ও কিন্তু আপনাকে এরকম একটা আইএস থেকে কোশ্চেন করবে না যে আইএসটা আপনাদের নাই, ও আইএস 19 থেকে আপনাকে কোশ্চেন দিবে না কখনো ফার্স্ট পার্টে। মানে এমপ্লয়ি বেনিফিট থেকে কখনো কোশ্চেন দিবে না আইএস 19, যদি এটা কি নাই। মানে এই আইএস 19 এর সাথে অন্য কোনো মানে আপনার বিনোলে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার লিংক করতে পারবে না। আইএফআরএস 2 থেকে কখনো কোশ্চেন রেজ করবে না। এক্সামিনার যখন কোশ্চেন করে তখন দুইটা জিনিস মাথায় রাখে, খেয়াল রাখেন, দুইটা জিনিস খেয়াল করে। একটা হলো কি যে আপনারা যদি অনেক সময় কাজ করতে যান না, কিছু কিছু জিনিস আছে কি এগুলো কাজের সাথে রিলেটেড, যে জিনিসগুলো মানে এজ এন অডিটর হিসেবে আপনার জানা দরকার। কিছু কিছু জিনিস আছে মানে যে জিনিসগুলো আপনার জানা দরকার এজ এন অডিটর হিসেবে, যেটা আপনার কাজ করতে যাচ্ছে, এজ এন অডিটর হিসেবে আপনি কিছু কিছু জিনিস জানা দরকার। ওই সমস্ত জিনিস থেকে কোশ্চেন দেয়। যেন আমাদের ম্যানুয়ালে আইএস 10 সম্পর্কে কোনো আলোচনাই নেই, আইএস 10 থেকে কিন্তু কোশ্চেন। আইএস 10 টা কি নিয়ে আলোচনা করা আছে বলতে পারবেন? আইএস 10 কে বলতে পারবেন? আইএস 10 কি নিয়ে আলোচনা করা? আপনাদের কিন্তু প্রত্যেকটা আইএস এর নাম জানতে হবে, কোন আইএস এ কি বলা আছে, মানে কোন আইএস এর নামটা কি, জাস্ট টাইটেলটাও এট লিস্ট জানতে হবে। যেমন আইএস 2 কি, ইনভেন্টরি, এরকম আপনাদের জানতে হবে। আইএস 2 ইনভেন্টরি, আইএস 16 কি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আইএস 16 হলো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আইএস 10 কি, ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। এই আইএসটা কি আপনাদের অডিটের সাথে রিলেটেড, কানেক্টেড। এই জন্য এই আইএস থেকে কি করে, এই আইএস থেকে কোশ্চেন দেয় আপনাদেরকে। যেমন অ্যাসুরেন্সের ক্ষেত্রে যদি আপনি বলেন না, যেমন অ্যাসুরেন্সের ক্ষেত্রে কি থাকে, যেমন আমাদের কি করতে হয় যে আমরা যখন রিপোর্ট করি তখন আমরা বলি না যে আমরা অ্যাকচুয়াল বেসিস প্লাস গোইং কনসার্ন অ্যাজাম্পশনের উপর বেস করে আমরা কি করছি, ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করছি। গোইং কনসার্ন ইস্যু একটা কাজ করে, যদি ক্লায়েন্ট যদি নেক্সট ইয়ারে যদি বিজনেস বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু গোইং কনসার্নের উপর বেস করে কি করি না, অডিট রিপোর্ট করি না। সেক্ষেত্রে আমরা কি করি, ব্রেকআপ বেসিসটা ফলো করি। আচ্ছা ঠিক আছে, তার মানে এই গোইং কনসার্ন সম্পর্কে আপনাকে কি করতে হবে, যদি এই জিনিসটা কাজের সাথে রিলেটেড। এই জন্য অ্যাসুরেন্সে দেখেন যে গোইং কনসার্ন নিয়ে কোশ্চেন আসে। এজ এন অডিটর হিসেবে কি করতে হয়, অডিট ফার্মে কি করতে হয়, অডিটরকে অডিট ওপিনিয়ন ড্র করতে হয় না, বিভিন্ন ধরনের অডিট ওপিনিয়ন ড্র করতে হয়, কোয়ালিফাইড ওপিনিয়ন, আনকোয়ালিফাইড ওপিনিয়ন, এই ধরনের অডিট ওপিনিয়ন ড্র করতে হয় না, মানে অডিট রিপোর্টে। জি ভাইয়া। তার মানে এই দেখেন যেহেতু এটা কাজের সাথে রিলেটেড, তার মানে এখান থেকে কোশ্চেন দেয়, এখান থেকে কোশ্চেন আসতে পারে। মানে আপনাকে দুইটা জিনিস লিংক করতে হবে, মানে এক্সামিনার কোন কোন এরিয়া থেকে কোশ্চেন দিতে পারে। একটা হলো যেটা কাজের সাথে লিংক আছে, ওই জিনিসগুলো আমাকে কভার দিতে পারে। আরেকটা হলো কি যে যেহেতু আমাদের বইতে কি আছে, আইএস 16 নিয়ে একটু আলোচনা করা আছে, তাহলে এই আইএস 16 সাথে আমার রিলেভেন্ট আইএস গুলো কোনগুলো, এই জিনিসগুলো আমাকে পড়তে হবে। যেমন আমি আপনাদেরকে বলে দিই, আইএস 40 থেকে কোশ্চেন দিছে, আইএফআরএস 5 থেকেও কোশ্চেন আছে, আইএফআরএস 5 থেকেও কিন্তু কোশ্চেন দিছে। কিন্তু এই কোশ্চেন গুলো অ্যাকাউন্টিং পরীক্ষায় কিভাবে দিছে, আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে থাকে, এফএস এর মধ্যে ঢুকানো থাকে। স্টুডেন্টরা কিন্তু ফেল করার পিছনে রিজন আছে। রিজন হলো কি যে আপনার কমপ্লিট প্রিপারেশন নিচ্ছে না, মানে জাস্ট মিনিমাম গ্রো থ্রু করে যাচ্ছে।
কিন্তু এক্সামে যা দেখতেছে কি যে তার সে একটা এফএস করতে নিয়েছে কিন্তু এফএস এর মধ্যে যে কিছু এডিশনাল ইনফরমেশন আছে এর মধ্যে 2-3টা ইনফরমেশন সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, আননোন ইস্যু নিয়ে আছে। যেমন অ্যাসেট হেল্ড ফর সেল, আইফআরএস 5 এ অ্যাসেট হেল্ড ফর সেল নিয়ে আলোচনা করেছিল। তো এই অ্যাসেট হেল্ড ফর সেলের ট্রিটমেন্ট কিন্তু আপনার এডিশনাল ইনফরমেশন মধ্যে ছিল। এইজন্য আমি কি করি যে স্টুডেন্টদেরকে এডিশনাল কিছু জিনিস পড়াই। এটা আপনাকে মানে এক্সামে করতে মানে এক্সামে আপনাদের রিস্কটাকে রিমুভ করে ফেলে, মানে রিস্কটাকে রিমুভ করে ফেলে। আচ্ছা আমরা যদি ব্যাক করি আবার IS40 তে, দেখেন IS40 তে আমরা মেজারমেন্টের মেথড বলছি দুইটা, আর AIS এ দুইটা জিনিস ইম্পর্টেন্ট। IS40 এটা হলো মেজারমেন্টের মেথড, যে ইনভেস্টমেন্ট প্রপার্টি আমি মেজার করব কিছু। ইনভেস্টমেন্ট প্রপার্টি মেজারমেন্টের মেথড কি? কস্ট মডেল আর ফেয়ার ভ্যালু মডেল। আচ্ছা আরেকটা হলো ট্রান্সফার আছে। ট্রান্সফার বলতে বোঝাচ্ছে কি যে আগে কোন একটা অ্যাসেট রেন্টাল পারপাস ইউজ করতেন, এখন এই অ্যাসেটটা আপনি কি করতেছেন প্রোডাকশন পারপাস ইউজ করতে যাচ্ছেন বা অ্যাডমিনিস্ট্রেশন পারপাস ইউজ করতে যাচ্ছেন। তার মানে আমাকে কি করতে হবে? ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে কি করতে হবে? পিপিএ তে ট্রান্সফার করতে হবে না? পিপিএ তে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, তার মানে এআইএস এর দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো মেজারমেন্ট, এটা হলো মেজারমেন্টে মানে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা আমি মেজার করব কিসে, আর এটা হলো কি যে ট্রান্সফার। আচ্ছা আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমরা ক্লিয়ার হবো। ম্যাথ দেখি, এমনিতে দুইটা মডেল বোঝা গেছে তাই না? এবং আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। যেমন দেখি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যে সিসি অলমোস্ট কমপ্লিট, অনেকে জব করতেছেন, আপনারা তো জব সুইচ করবেন, বা যারা সিসি পিরিয়ডে আছেন তারা তো জানেন যে জব করবেন। ফিউচারে তো জব করতে হলে কি আপনাকে ভাইবা ফেস করতে হবে না? ভাইবা ফেস করতে হবে। ভাইবাতে কিন্তু আপনাদের এই ধরনের কোশ্চেন পাইতে পারেন, এই ধরনের কোশ্চেন আপনি পাইতে পারেন যে বলেন তো দেখি IS40 তে মেজারমেন্টের মেথড কি বলা আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা পাইতে পারেন। বুঝতে পারছেন? পিপি এর মেজারমেন্টের মেথড কি? আমরা গত ক্লাসে বলছি। পিপি মেজার করা মেজারমেন্টের মেথড কি? পিপি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। তোফি স্যার ইনিশিয়ালি এট কস্ট, তারপরে হচ্ছে কস্ট মডেল কিংবা রিভ্যালুয়েশন মডেল। ফাইন, এই দ্যাটস রিভ্যালুয়েশন মডেলটা কি বলতে পারবেন তোফি? স্যার রিভ্যালুয়েশন মডেল হচ্ছে স্যার হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর সার্ভিস রিভ্যালু করা আর কি স্যার। 3 ইয়ার্স 5 ইয়ার্স 3 ইয়ার্স 5 ইয়ার্স। আর কি বলতে আইএসএ রিভ্যালুয়েশন মডেল নিয়ে ওরা আইটি করতে হবে কিন্তু কি বলতে বলেন দেখি, মনে আছে কিনা? স্যার শুধু যেগুলা মানে স্যার যেগুলা স্যার ভলাটাইল মানে ফ্লাকচুয়েট করবে, অ্যাসেট বাড়বে মানে শুধু বাড়বে ইন ভ্যালু, ওগুলাকে আমি রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে পারবো, এবং ক্লাস অফ অ্যাসেট ইউজ করতে হবে আর কি স্যার। ক্লাস অফ অ্যাসেট, মানে একটা অ্যাসেট যদি রিভ্যালুয়েশন করেন তাহলে ওই ক্লাসে যতগুলো অ্যাসেট আছে না সবগুলো অ্যাসেটই আপনাকে রিভ্যালুয়েশন করতে হবে। রিভ্যালুয়েশনের ক্ষেত্রে বলে কি যে আপনি যদি একটা অ্যাসেট রিভ্যালুয়েশন করেন ওই ক্লাসে যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটই কি করতে হবে? আপনাকে রিভ্যালুয়েশন করতে হবে। তার মানে আমি যদি একটা বিল্ডিং রিভ্যালুয়েশন করি তার মানে আমার কোম্পানি যতগুলো বিল্ডিং আছে সবগুলো বিল্ডিং এ কি করতে হবে? রিভ্যালুয়েশন করতে হবে স্যার। করতে হবে। তো রিভ্যালুয়েশন মডেলের সাথে ফেয়ার ভ্যালু মডেলের পার্থক্য বলতে পারবেন? এই দুটো মডেলের মধ্যে পার্থক্য কি? রিভ্যালুয়েশন মডেলের সাথে ফেয়ার ভ্যালু মডেল। স্যার একটা পার্থক্য আছে স্যার, ডেপ্রিসিয়েশন চার্জ হবে না স্যার ফেয়ার ভ্যালু মডেলে স্যার, বিকজ হচ্ছে স্যার ইনভেস্টমেন্ট প্রপার্টি IS40 আর IFRS 9 ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আরেকটা হচ্ছে স্যার PL কিংবা OCI তে চার্জ হবে স্যার ফেয়ার ভ্যালুতে, আর রিভ্যালুয়েশন মডেলে শুধু OCI তে চার্জ হবে স্যার। ফাইন, মানে আর রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে কি আমরা রিভ্যালুড অ্যামাউন্টের পর ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি তাই না? রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে জি স্যার, জি স্যার। এই জিনিসগুলো একটু মাইন্ডে রাখেন। এই জিনিসগুলো একটু যদি গুছিয়ে বলতে পারতেন না আরো ভালো হতো। হ্যাঁ, মানে আপনারা সব পয়েন্টই বলছেন। দেখেন ফেয়ার ভ্যালু মডেলের ক্ষেত্রে বলছে নো ডেপ্রিসিয়েশন চার্জ, ঠিক আছে?
আর দেখেন আমি তখন কিন্তু পড়াইছিলাম যে ফেয়ার ভ্যালু মডেলটা কি, যে আইএস 40 তে কি করা হয়, ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে ফেয়ার ভ্যালু মডেলের কথা বলা আছে। আচ্ছা, অর্থাৎ কোন অ্যাসেটের ক্ষেত্রে যদি ফেয়ার ভ্যালু মডেল ফলো করে তাহলে ওই অ্যাসেটটা প্রত্যেক বছর শেষে কি করতে হবে, রিমেজার করতে হবে। ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে বলছে কি যে ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে যদি ফেয়ার ভ্যালু মডেল ফলো করেন না তাহলে ওই অ্যাসেটটা বছর শেষে রিমেজার করতে হবে, এবং রিমেজার করে যদি কোনো গেইন বা লস হয় তাহলে এই গেইন বা লসটা কি করতে হবে, পিএল এ চার্জ করতে হবে। তাই বলছে না যে remeasure at the reporting date and any gain or loss will be charged in PL, তাই না? remeasure at the reporting date, any gain or loss will be charged in কি, PL, এটা PL এ চার্জ করতে হবে। আচ্ছা, এটা আমি বলছি used only one method for investment property, অর্থাৎ আপনি 10টা যদি অ্যাসেট থাকে, যে অ্যাসেট গুলো কি করতেছেন, রেন্টাল পারপাস ইউজ করতেছেন, তাহলে যে কোনো একটা মডেল ফলো করতে হবে। মানে আমি এরকম পারবো না যে 5টা অ্যাসেটের জন্য ফেয়ার ভ্যালু মডেল, 5টা অ্যাসেটের জন্য কস্ট মডেল, এরকম করতে পারবো না। আমাকে এইদার সবগুলো অ্যাসেটের জন্য কস্ট মডেল ফলো করতে হবে, অথবা সবগুলো অ্যাসেটের জন্য কি করতে হবে, ফেয়ার ভ্যালু মডেল ফলো করতে হবে। আচ্ছা, আমরা একটা एग्जांपल দেখি। হ্যাঁ, দেখেন एग्जांपलটা দেখি। দেখেন অ্যাসেট কস্ট 10 লাখ টাকা 1 জানুয়ারি 2019, না অ্যাসেট কস্ট 10 লাখ টাকা 1 জানুয়ারি 2019, ইউজফুল লাইফ কত, 10 ইয়ার্স, কেসফুল লাইফ হলো 10 ইয়ার্স, ফেয়ার ভ্যালু এট দ্য রিপোর্টিং ডেট 30 জুন 2020 ওয়াজ 11 লাখ টাকা। আমার অ্যাসেটের ফেয়ার ভ্যালু দাঁড়াইছে কত, 30 জুন 2020 তে অ্যাসেটের ফেয়ার ভ্যালু কত, 11 লাখ টাকা। So the amount shown in the financial position if the company measures, যদি কোম্পানি মেজার করে কস্ট মডেল, ফেয়ার ভ্যালু মডেল, মানে দুইটা সিচুয়েশনে আলোচনা করতে বলছে। আচ্ছা, আচ্ছা সিচুয়েশন এ হইলেই পারে আমরা কি করব, খেয়াল করে দেখেন অ্যাসেটের কস্ট কত, 10 লাখ টাকা, তাই না? আমার ইয়ার এন্ড কবে বলছে? আচ্ছা, ইয়ার এন্ডটা আমরা 31 ডিসেম্বর ধরে নিয়ে, 31 ডিসেম্বর তাহলে ভালো হবে না? আমরা ইয়ার এন্ডটা 31 ডিসেম্বর ধরি। আচ্ছা, বা এটা আমি চেঞ্জ করে দিই, 5 জুলাই ধরি। এটা আমরা চেঞ্জ করে দিই 5 জুলাই। আচ্ছা, the asset cost 10 লাখ টাকা at 5 জুলাই 2019, আর আমার ইয়ার এন্ড হলো 30 জুন 20। আচ্ছা, যদি আমি কস্ট মডেল ফলো করি, ইউজফুল লাইফ 10 ইয়ার্স, আমি যদি স্টেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন চার্জ করি, তাহলে কস্ট মডেল ফলো করলে কি আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব কত, 1 লাখ, 10 লাখ ডিভাইডেড 10, ঠিক আছে কিনা দেখেন। আমি যদি কস্ট মডেল ফলো করি তাহলে সেক্ষেত্রে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব না, ডেপ্রিসিয়েশন কত আসবে, 10 লাখ ডিভাইডেড কত, 10, তার মানে 1 লাখ, 10 লাখ ডিভাইডেড 10, 1 লাখ। তার মানে ফিনান্সিয়াল পজিশনে আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কত টাকা শো করব, 9 লাখ, ঠিক আছে কিনা দেখেন। আমরা তো ক্যারিং অ্যামাউন্টটা শো করি, তাই না, ফিনান্সিয়াল পজিশনে। বুঝা গেছে কিনা? এই জন্য এই নাম্বার ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আমি ফিনান্সিয়াল পজিশনে কত টাকা শো করব, 9 লাখ টাকা শো করব। আর ডেপ্রিসিয়েশনটা কোথায় কোথায় চার্জ করব, পিএল এ ডেপ্রিসিয়েশন চার্জ করব। ও শুধু ফিনান্সিয়াল পজিশনটা শো করতে বলছে, শো দ্য অ্যামাউন্ট শোন ইন ফিনান্সিয়াল পজিশন ইফ দ্য কোম্পানি মেজার্স। আচ্ছা, আর যদি ফেয়ার ভ্যালু মডেল ফলো করেন তাহলে কি হইতো, বছর শেষে আমার অ্যাসেটের ভ্যালু দাঁড়াইছে কত, 11 লাখ। আমি যখন কিনছিলাম তখন ভ্যালু ছিল কত, 10 লাখ, তার মানে 1 লাখ টাকা বাড়ছে না? 1 লাখ টাকার জন্য আপনি কি জানাল দিবেন, অ্যাসেটের ভ্যালু যে 1 লাখ টাকা বাড়ছে এর জন্য আপনি কি জানাল দিবেন, এর আপনি বলেন। ভাইয়া 1 লাখ টাকা গেইন হিসেবে দেখাবো, তাই না? হ্যাঁ, এটা তুমি ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট রিমেজারমেন্ট গেইন কিনতা, এটা রিমেজারমেন্ট গেইন বলে, ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট রিমেজারমেন্ট গেইন কিন।
ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট রিমেজারমেন্ট গেইন ক্লিয়ার কিনা? তার মানে ফিনান্সিয়াল পজিশন আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কত টাকা শো করব? 11 লাখ টাকা। বুঝা গেছে? জার্নালটা মনে নিচে দেয়া আছে। আমরা যদি এটা মুছে দিই, নিচে দেয়া আছে ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট রিমেজারমেন্ট গেইন ক্রেডিট, তাই না? বি নাম্বারে কিন্তু জার্নাল দেয়া আছে। আপনাদের কিন্তু এক্সামে এরকমই আসছে, মানে একবার পরীক্ষায় তো যেটা কোশ্চেন আসছিল এরকম এডিশনাল ইনফরমেশনের মধ্যে ছিল যে কোম্পানি ইনভেস্টমেন্ট প্রপার্টি দেয়া আছে এবং কোম্পানি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিন্তু ফেয়ার ভ্যালু মডেল ফলো করে। কোম্পানি ইনভেস্টমেন্ট প্রপার্টি দেয়া ট্রায়াল ব্যালেন্স দেয়া ছিল এবং এডিশনাল ইনফরমেশনে দেয়া ছিল কি যে company uses fair value model in case of investment property and the reporting date fair value of investment property is টাকা এত। তার মানে আপনি কি জানাল দিতেন? যদি ভ্যালু বাড়ে সেক্ষেত্রে আমরা জানাল দিই ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট রিমেজারমেন্ট গেইন ক্রেডিট। আর যদি 9 লাখ টাকা হইতো তাহলে কি জানাল দিতেন? আপনার অ্যাসেটের কস্ট 10 লাখ টাকা, কিন্তু এত রিপোর্টিং ডেটে দেখেন অ্যাসেটের ভ্যালু দাঁড়াইছে 9 লাখ টাকা, তাহলে কি জানাল দিব আমরা? তৌফিক, যদি 9 লাখ টাকা হয় বলেন। স্যার আবার একটু কোশ্চেনটা করবেন স্যার, শুনতে পাইনি স্যার। আচ্ছা আমি বললাম যদি ফেয়ার আমার অ্যাসেটের কস্ট 10 লাখ টাকা আর ফেয়ার ভ্যালু রিপোর্টিং ডেটে যদি ফেয়ার ভ্যালু 9 লাখ টাকা হয় এবং ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে আমি ফেয়ার ভ্যালু মডেল ফলো করি, তাহলে কি জার্নাল দিব? 11 লাখের জায়গায় যদি 9 লাখ হইতো তাহলে কি জার্নাল দিতাম? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। কি জার্নাল দিব বলেন? স্যার অ্যাসেট তো কমে যাবে স্যার, আর কি মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি কমে যাবে। ইনভেস্টমেন্ট প্রপার্টি ক্রেডিট আর রিমেজারমেন্ট লস। স্যার আমি রিভার জার্নাল রিমেজারমেন্ট লস। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিমেজারমেন্ট লস ডেবিট ইনভেস্টমেন্ট প্রপার্টি ক্রেডিট। যদি এরকম লিখি, এটাই যদি আমরা লিখি 9 লাখ টাকা, যদি 9 লাখ টাকা হতো, এটা আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, তাহলে আমি জানাল দিতাম কি রিমেজারমেন্ট লস ডেবিট। ইনভেস্টমেন্ট প্রপার্টি রিমেজারমেন্ট লস ডেবিট ইনভেস্টমেন্ট প্রপার্টি। কোনো পেন পাওয়া যায় যেটা ইয়েতে লেখা যায়, ল্যাপটপে লেখা যায়, জানেন এরকম ল্যাপটপে লেখা যায় এরকম কোন? তুমি বলতে পারবেন? স্যার এরকম মানে স্যার পেন নাই স্যার, বাট ওই যে ল্যাপটপে যদি লেখার মতো ইয়ে হয়ে থাকে তাহলে মানে সারফেস থাকে তাহলে হয়তো লেখা যেতে পারে। হ্যাঁ, আপনার ওই যে একটা ওই যে আর্টিস্টরা ওই যে এক ধরনের বড় টাচপ্যাড থাকে, তো ওইটার উপরে ওরা লিখে, তো ওইটা দিয়ে কাজ করতে পারবেন আপনি। ওটা কি ভাই আবার ল্যাপটপের স্ক্রিনে হবে? ল্যাপটপে লাগাতে হয়, তো ওটা মনে হচ্ছে ওটা ডিসপ্লে থাকবে না, ওটা জাস্ট আপনার যে টাচপ্যাডটা আছে না, যে ল্যাপটপ ছোট টাচপ্যাড ওটার মতনই, কিন্তু ওটা হবে অনেক বড়। ওটা হচ্ছে আর্টিস্টরা ইউজ করে, যেমন এরকম হোয়াইট স্ক্রিনে এরকম লেখার জন্য, তো ওইটা দিয়েও হয়, ওইটা দিয়ে এরকম লেখা যায় ডাইরেক্ট। আমি এখন টাইপ করতেছি তো আপনার যে সাউন্ড আসে ওটা তো মনে হয় যে আইপ্যাড গুলোতে মনে হয় আমরা লিখতে পারি, যে আইপ্যাড গুলো যেগুলো অ্যাপলের ওগুলো দিয়েও হয়, ওগুলো দিয়ে তাহলে ডাইরেক্ট ওইভাবে করতে হবে। ওগুলো দিয়ে হয় আইপ্যাড। এখন তো যে নোটগুলো যেগুলো নোট সিরিজ গুলো যেগুলো আছে, তো ল্যাপটপে লেখার মতো অন্য কোনো অপশন নাই, তাই না? ল্যাপটপে মানে কোনো পেন পাওয়া যাবে না। না, শুধু পেন কিনলে হবে না। পেন কিনলে হবে না, তাই না? আচ্ছা আমরা তো তাহলে মেজারমেন্টটা বুঝলাম, এখন ট্রান্সফারটা দেখি, ট্রান্সফারটা একটু আলোচনা করি। আচ্ছা IS40 তে 4 ধরনের ট্রান্সফারের কথা বলছে, একটু খেয়াল করেন। ট্রান্সফার ফ্রম IS40 টু IS16, তার মানে আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে ট্রান্সফার করতেছি কোথায়? প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট এন্ড ইকুইপমেন্ট। হ্যাঁ, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট। ট্রান্সফার ফ্রম IS40 থেকে IS2, 40 থেকে 2 তে ইনভেন্টরি।
মানে আপনি যদি কনস্ট্রাকশন কোম্পানি হয়ে থাকেন, বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি হয়ে থাকে, তাহলে বিল্ডিংটা আপনার জন্য কি ইনভেন্টরি না অ্যাপার্টমেন্ট? কনস্ট্রাকশন কোম্পানির জন্য কিন্তু এগুলো কিন্তু দেখেন ট্রান্সফার ফ্রম IS 2 to 40 আর ট্রান্সফার ফ্রম IS 16 to 40। আচ্ছা দেখেন এখানে 4 ধরনের সিচুয়েশন হয়। আচ্ছা এই 3 ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে বলতে কি আপনি যেদিন ট্রান্সফার করবেন না, যেদিন ট্রান্সফার করবেন ওই দিন অ্যাসেট গুলো ফেয়ার ভ্যালুতে মেজার করবেন। যেদিন ট্রান্সফার করবেন ওই দিন অ্যাসেট গুলো কি করবে, ওই দিন অ্যাসেট গুলো ফেয়ার ভ্যালু ডিটারমাইন করবে। এবং ডিটারমাইন করার কারণে যদি কোনো গেইন বা লস হয় তাহলে এই গেইন বা লসটা পিএল এ চার্জ করতে বলছে। বুঝতে পারছেন কিনা? জি স্যার। এটা আমি বলেছি দেখেন রিমিজার এট ট্রান্সফার ডেট, ট্রান্সফার ডেট আমি রিমিজার করব, ট্রান্সফার ডেট রিমিজার এট দ্য ট্রান্সফার ডেট এট ফেয়ার ভ্যালু and in gain বা loss will be charged in PL। যেমন একটা एग्जांपल দিয়েছি, খেয়াল করে দেখেন। দেখেন 1/19 কস্ট ছিল 10 লাখ টাকা, এটা আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ইউজ করতাম। ইউজফুল লাইফ ছিল 10 ইয়ার্স, রিপোর্টিং এ 31/12/19। আচ্ছা রিমিজার করলাম এট 30/6/20, রিমিজার করলাম কি এট 30/6/20। আচ্ছা যদি স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন চার্জ করি তাহলে তার মানে অ্যাসেটের ক্ষেত্রে আমি কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করছি? 1/19 থেকে 30/6/20 কি 1.5 লাখ টাকা না? আপনি খেয়াল করে দেখেন 1.5 লাখ টাকা আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছি, তাই না? জি ভাই 1.5 লাখ টাকা। আচ্ছা রিমিজার এট 30/6/20 ফেয়ার ভ্যালু 8 লাখ টাকা, ট্রান্সফার ইন আইস শুরু 8 লাখ টাকা। তার মানে দেখেন তার মানে পিপি হিসেবে আমি শো করব কত? 8 লাখ টাকা। আর আমরা যখন কোন অ্যাসেট যখন রিমিজার করি তখন ওই অ্যাসেটের এগেইনস্টে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যা থাকে এই ডেপ্রিসিয়েশন গুলো কি করতে হয়? মুছে ফেলতে হয়। তার মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। আর ইনভেস্টমেন্ট প্রপার্টি বলে তো কিছু থাকবে না। আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে কি করতেছি? পিপিএ ট্রান্সফার করতেছি না। তার মানে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা আমাকে কি করে ফেলতে হবে? ক্রেডিট করে ফেলতে হবে। ইনভেস্টমেন্ট প্রপার্টিটা আমাকে কি করতে হবে? ক্রেডিট করে ফেলতে হবে। যেমন আপনি কি করবেন, যেমন ফিক্সড রেজিস্টারের ক্ষেত্রে আপনি পিপি এর জন্য মানে ফিক্সড রেজিস্টার ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য আলাদা একটা রেজিস্টার মেইনটেইন করতে পারেন, বা একটা রেজিস্টারের মধ্যে দুইটা জিনিস রাখতে পারেন। একটা হলো কি পিপি এর ক্ষেত্রে রাখতে পারেন, আর একটা হলো কি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে রাখতে পারেন। আচ্ছা এই জার্নালটা ক্লিয়ার কিনা দেখেন, বোঝা গেছে কিনা এই জার্নালটা? আমি আবার রিপিট করব, আবার বলি দেখেন এটা অ্যাসেটের কস্ট ছিল 10 লাখ টাকা, এটা আমি কি করতাম? IS 40, তার মানে কি করতাম? রেন্টাল পারপাসে ইউজ করতাম। এই অ্যাসেট ইউজফুল লাইফ 10 ইয়ার্স, আর রিপোর্টিং ডেট হলো 31/19, মানে তার রিপোর্টিং ডেট ডিসেম্বরে হলো তার ইয়ার এন্ড হয়। রিমিজার করছে 30/6/20, 30/6/20 এসে দেখি যে ওই অ্যাসেটের ফেয়ার ভ্যালু হলো 8 লাখ টাকা। ইভেন এই অ্যাসেটটা ট্রান্সফার করা হবে কিসে? 16তে। তার মানে আমি পিপি হিসেবে দেখাবো কত? 8 লাখ। মানে যেহেতু ফেয়ার ভ্যালু 8 লাখ তাহলে পিপি হিসেবে দেখাবো 8 লাখ। আর অ্যাসেট এগেইনস্ট যদি রিমিজারমেন্টের ক্ষেত্রে নিয়ম হলো কি অ্যাসেট এগেইনস্ট যদি পিপিএস এ যদি কি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে না তাহলে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো আপনাকে মুছে ফেলতে হবে বা রিমুভ করতে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু ক্রেডিট ব্যালেন্স আমাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে আমি জানান দিলাম পিপি ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। আচ্ছা আর ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে যেহেতু আপনি ট্রান্সফার করতেছেন তার মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি বলে তার কিছু থাকবে না। তার মানে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা কি করতে হবে? রিমুভ করতে হবে না? ইনভেস্টমেন্ট প্রপার্টিটা আপনি কি করতে হবে? রিমুভ করতে হবে না? রিমুভ করতে হবে। তাহলে আমি জানাল দেব কি ইনভেস্টমেন্ট প্রপার্টি কি ক্রেডিট। এখন দেখেন আমার তো কি ডেবিট সাইড ছোট, তার মানে রিমিজারমেন্ট লস 50,000 টাকা। বুঝা গেছে কিনা দেখেন? আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এই তিন ক্ষেত্রে বলছে কি যে আমি যেদিন ট্রান্সফার করবো সেদিন রিমিজার করতে হবে। রিমিজার করে যদি কোনো গেইন বা লস হয় তাহলে সেক্ষেত্রে আমি কি করবো? পিএল এ চার্জ করবো। আর 4 নাম্বারটা হলো একটু নিয়ম আলাদা। 4 নাম্বারটার ক্ষেত্রে বলছে কি যে রিমিজার করে যদি কোনো গেইন হয় সেক্ষেত্রে ওসিআই, আর যদি লস হয় সেক্ষেত্রে পিএল। গেইন হলে কোথায় চার্জ করবো 4 নাম্বারটার ক্ষেত্রে?
গেইন হলে আমি চার্জ করব ওসিআই, আদার কম্প্রিহেনশন ইনকাম। এটা ওসিআই টা বড় হাতে লাগবে ভাইয়া এটা ওই যে ডাইরেক্ট লিখে দেন আমাদের, ওইখানে লিখলে তো আমরা পাবো না। না, ওইটা আছে মনে হয় নিচে লেখা ও আছে। ওকে ওকে। লস হলে আমরা চার্জ করব কোথায়? পিএল 10 নম্বরে। দেখেন এখানে কিন্তু আমি বলছি, দেখেন 1 2 3, এইজন্য আমি ওইভাবেই দিছি, খেয়াল করে দেখেন 1 2 3, এই তিনটার ক্ষেত্রে নিয়ম কি? রিমেজার এট দ্য ট্রান্সফার ডেট এনি গেইন বা লস উইল বি চার্জড ইন পিএল। এবার একটা एग्जांपल দেয়া আছে। আর পরের ক্ষেত্রে নিয়ম হলো রিমেজার করে যদি কোনো গেইন হয় তাহলে গেইনটা আমি চার্জ করব কোথায়? ওসিআই তে। আর যদি লস হয় তাহলে লসটা আমি কোথায় চার্জ করব? পিএল এ। মানে 16 থেকে যখন আমি কি করব? 40 তে ট্রান্সফার করব। আর রিমেজার করে যখন গেইন হয় তখন এটা আমরা কি হিসাবে দেখাই? রিভ্যালুয়েশন গেইন না? রিভ্যালুয়েশন গেইন। এই রিভ্যালুয়েশন গেইনটা আপনার থেকেই যাবে যতদিন পর্যন্ত না ওই অ্যাসেট আপনি ডিসপোজ করবেন, ততদিন পর্যন্ত কি রিভ্যালুয়েশন গেইনটাকে ইকুইটিতে কি রিভ্যালুয়েশন রিজার্ভ হিসেবে থেকে যাবে। এটার কি কোনো एग्जांपल দিছি কিনা? লেখা আছে যে ট্রান্সফার ফ্রম আইএস 16 টু আইএস 40, এটার কিছু নিয়ম কি লেখা আছে। এই বন্ধু ক্লিয়ার কিনা দেখেন। একই জানাল হবে, ঠিক আছে? যদি এটা 9 লাখ হইতো তাহলে কি হইতো? মানে আমরা যদি এরকম করতাম ট্রান্সফার ফ্রম আইএস 16 থেকে 40, তাহলে কি হইতো? এই জানালটাই আমি আপনাদেরটা নিয়ে যাই। আমি আরেকটা एग्जांपल নিয়ে যাচ্ছি, হ্যাঁ আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা एग्जांपल নিয়ে যাচ্ছি। এই एग्जांपलটা আমরা এখানে নিই। এই অ্যাসেটটা আগে 16 আইএস 16 দিয়ে ইউজ করা হতো, তার মানে অ্যাসেটটা কিপ করা হতো পিপিএ পারপাসে ইউজ করা হতো না। এখন আমি ট্রান্সফার করব কত? 40 এ। এবং ভ্যালু ধরে নিলাম 9 লাখ টাকা, ভ্যালু ধরে নিলাম 9 লাখ, আমি ট্রান্সফার করব কত? 40 এ। আমি কি জানাল দিব দেখেন, রিমেজারমেন্টের ক্ষেত্রে আমাকে কি করতে হয়? অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন গুলো মুছে ফেলতে হয়। প্রিভিয়াস পিরিয়ডে যদি কোনো অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন থাকে তাহলে অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন গুলো কি করতে হয়? রিমুভ করে ফেলতে হয়। আমাকে কি করতে হবে? পিপিএ থেকে ফিক্সড শিডিউল থেকে রিমুভ করতে হবে না? রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন কি লিখলে বোঝা যায়? এটা জাস্ট দেখেন বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে কিনা দেখেন। বোঝা যাচ্ছে? আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া বোঝা যাচ্ছে। আর বুঝতে পারছেন? পড়েছে ফারুক? ভাই এটা তো 1 লাখ হবে ভাই। না ভাই কোয়ারি নেই, ঠিক আছে ভাই, বুঝা গেছে ভাই, এটা 1 লাখ হবে ভাই। না ঠিক আছে তাই না? নাকি ভুল হয়েছে? ঠিকই তো আছে মনে হয়, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে দুইটা আইএস পড়লাম তাই না? এই আইএস 40 তে কিন্তু আর কিছু নাই, বুঝছে? মানে বেসিক কনসেপ্ট কিন্তু পড়াই ফেলছি, মানে আইএস 40 তে কিছু নাই। এখন কি মনে হচ্ছে আইএস কি কঠিন নাকি সহজ? কি মনে হচ্ছে আপনাদের কাছে? আপনি এক্সাম পাসের জন্য কিন্তু দ্যাটস এনাফ, মানে এর চেয়ে বেশি লাগে না।
পরীক্ষা পাশের জন্য যে আমি যেভাবে পড়া যাচ্ছে দ্যাটস এনাফ, কিছু বেশি লাগে না। মানে আপনি যদি আইএস এর বেসিক কনসেপ্ট গুলো নিতে পারেন না, দ্যাটস এনাফ পরীক্ষা পাশের জন্য। আপনি এই বেসিক কনসেপ্ট দিয়ে শুধু ফার্স্ট পার্ট না, সেকেন্ড পার্ট, ফাইনাল পার্টও পাস করতে পারবেন যদি থাকে বেসিক কনসেপ্ট। গ্রাফিক কঠিন মনে হচ্ছে আইএস? বললেন যে দুটো আইএস। না ভাইয়া কঠিন না, আবার রিভিউ করা লাগবে আমার নিজের বাসায়। রিভিউ করতে হবে, কমপ্লেক্স কিছু নাই কিন্তু। আমি অনেক কিছু করে ফেলতে পারছি, মানে লং টাইম পড়াই তো, এই জন্য অনেক কিছু জিস্ট করতে পারি, মানে লং টাইম হলে পড়াচ্ছি তো। ভাই এটা একটু আপডেট আপলোড করে দিতে বলেন ফেসবুকে, তাহলে আমরা আবার ক্লাসটা আবার রিভিউ করতে পারবো। ফরম্যাট দিয়ে দিয়েন। হ্যাঁ, আপডেট গুলো সমস্যা হলো কি অনেক অন্যরা দেখে যারা ক্লাস করে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইএস 36 টা একটু দেখি। আইএস 36 হলো কি ইম্পেয়ারমেন্ট, এটা পরে আমি শেষ করে দিই। এটা ছোট, এই আইএসটা না অনেক বড়, কিন্তু এই আইএস এর শুধু একটা পোরশন আলোচনা করব, আর একটা পোরশন মানে আপনাদের লাগবে না, যেটা সেকেন্ড পার্টে পড়বে। হ্যাঁ ঠিক আছে, একটা পোরশন মানে একটা পোরশন শুধু জানেন, আর একটা পোরশন হয়তো লাগবে না, সেকেন্ড পার্টে পড়লেই হবে। আচ্ছা আইএস 36 হলো কি ইম্পেয়ারমেন্ট। আর ইম্পেয়ারমেন্ট মানে কি রিডাকশন অফ দা ভ্যালু অফ দা অ্যাসেট। ইম্পেয়ারমেন্ট মানে কি রিডাকশন অফ দা ভ্যালু অফ দা অ্যাসেট 36। আচ্ছা আইএস 36 এর কনসেপ্টটা হলো এরকম যে একটা অ্যাসেট আপনি কখন ইম্পেয়ার করবেন, একটা অ্যাসেট কখন ইম্পেয়ার করবেন, বা একটা অ্যাসেটের ভ্যালু আপনি কখন কমাবেন। ওইখানে বলা আছে যে যখন আমার কাছে ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর অথবা এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর হাতে থাকবে, তখনই আমি অ্যাসেটের ভ্যালু কমাবো, এর আগে না। না তখনই আমি অ্যাসেট গুলো রিভিউ করে দেখবো যে অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে কিনা, এর আগে না। আবার বলি আইএস 36 এর মেইন থিম হলো এরকম যে একটা অ্যাসেট আপনি কখন ইম্পেয়ারমেন্ট করবেন। ইম্পেয়ারমেন্ট করবেন মানে কি কখন আপনি অ্যাসেটের ভ্যালু কমাবেন। ঠিক আছে, আইএস 36 এর কনসেপ্ট এরকম যে আমার কাছে যখন কোম্পানির কাছে যখন ইন্টারনাল সোর্সেস অফ ইন্ডিকেটর অথবা এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর হাতে থাকবে, তখনই কোম্পানি ওই অ্যাসেটটা ইম্পেয়ারমেন্ট রিভিউ করে দেখবে যে অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে কিনা। ওই অ্যাসেটটা কি করবে, ইম্পেয়ারমেন্ট রিভিউ করে দেখবে যে ওই অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে কিনা। যদি ইম্পেয়ারমেন্ট রিভিউ করে দেখে যে না অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে, সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে অ্যাসেটটা ইম্পেয়ারমেন্ট করবে, এর আগে কিন্তু না। তার মানে আমরা যদি আইএস 36 সম্পর্কে বলতে চাই, তার মানে আমি অ্যাসেট ইম্পেয়ারমেন্ট করব তখনই যদি আমার কাছে ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর অথবা এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর হাতে থাকে, বা আমি তখনই ইম্পেয়ারমেন্ট রিভিউ করব যখন আমার কাছে ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর অথবা এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর যখন কি থাকবে, হাতে থাকবে, তখনই আমি ইম্পেয়ারমেন্ট রিভিউ করব। কেন এখন খোলাবাম দেখেন আমি কি লিখছি, when there is an indication of impairment test will be done, না তখন আমাকে impairment test করতে হবে। ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর কি আছে, অবসোলেন্স, আউট অফ ডেট, অফ ড্যামেজ, যে আপনার অ্যাসেটটা কি হয়ে গেছে, অবসোলেট হয়ে গেছে, অথবা আউট অফ ডেট হয়ে গেছে, অথবা ড্যামেজ হয়ে গেছে। আপনার অ্যাসেটটা অবসোলেট হয়ে গেছে, আউট অফ ডেট হয়ে গেছে, অথবা ড্যামেজ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইম্পেয়ারমেন্ট করতে হবে। অথবা ফল ইন প্রোডাকশন ক্যাপাসিটি, অ্যাসেটের প্রোডাকশন ক্যাপাসিটি কি করছে, কমে গেছে, অথবা ফল ইন কি প্রোডাকশন ক্যাপাসিটি, অ্যাসেটের প্রোডাকশন ক্যাপাসিটি কি কমে গেছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইম্পেয়ারমেন্ট করতে হবে। এগুলো ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর। আর এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর কি হতে পারে, ফল ইন মার্কেট ভ্যালু, অ্যাসেটের মার্কেট ভ্যালু ফল করছে, অ্যাডভার্স টেকনোলজিক্যাল চেঞ্জ, টেকনোলজি চেঞ্জের কারণে কি আপনি কিছু যদি আইটি বেসড কোম্পানি হয় তাহলে তার কি হয়ে গেছে, তার অ্যাসেট গুলো মানে যদি আইটি বেসড কোম্পানি তার মানে টেকনোলজি চেঞ্জের কারণে কি হয়ে গেছে, তার অ্যাসেট গুলো কি হয়ে গেছে, অবসলিউট স্যার, অবসলিউট হয়ে গেছে, তার অ্যাসেট গুলো অবসলিউট হয়ে গেছে। অ্যাডভার্স ইমপ্যাক্ট অফ নিউ লেজিসলেশন, যদি নিউ লেজিসলেশনের ক্ষেত্রে আপনি অ্যাডভার্স ইমপ্যাক্ট হতে পারে, মানে আপনি যে প্রোডাক্টটা মার্কেটে প্রোডিউস করেন ওই প্রোডাক্টটা একটা রেস্ট্রিকশন দিয়ে দিল গভর্নমেন্ট,
যে আপনি কি করতে পারবেন না, এই প্রোডাক্টটা আর কি করতে পারবেন না, প্রোডিউস করতে পারবেন না। তার মানে ওই মেশিন দ্বারা আপনি কি করবেন, বা আপনি একটা রেস্ট্রিকশন দিয়ে দিল, যেমন পলিথিন যখন ব্যান করলো, পলিথিন ব্যান করা মানে কি, পলিথিন আগে যে পরিমাণে বিক্রি হইতো তার থেকে কি আপনি কমে গেল না, ইউজেসটা কমে গেল। তার মানে কি সেক্ষেত্রে আপনার কি পড়বে, একটা ইম্প্যাক্ট পড়বে, এটাই বলতেছি। আচ্ছা আচ্ছা, এরপরে বলছে এক্সেপশন বা ম্যান্ডেটরি ইমপ্যায়ারমেন্ট রিভিউ। আচ্ছা, দুই ধরনের অ্যাসেটের ক্ষেত্রে বলছে কি যে প্রত্যেক বছর শেষে আপনাকে ইমপ্যায়ারমেন্ট রিভিউ করে দেখতে হবে যে অ্যাসেটের ভ্যালু কমছে কি কমে না। মানে আইএস 36 এর ফার্স্টে বলছে কি যে আপনার কাছে যখন ইন্টারনাল সোর্স ইন্ডিকেটর অথবা এক্সটারনাল সোর্স ইন্ডিকেটর হাতে থাকবে তখনই আপনি ইমপ্যায়ারমেন্ট রিভিউ করে দেখেন যে অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে কিনা। কিন্তু দুই ধরনের অ্যাসেটের ক্ষেত্রে বলছে এই ক্ষেত্রে ইন্ডিকেটর থাকুক বা না থাকুক প্রত্যেক বছর শেষে আপনাকে রিভিউ করে দেখতে হবে যে অ্যাসেটের ভ্যালু কমছে কিনা, যদি কমে সেক্ষেত্রে কমাইতে হবে। এটা কিন্তু এক্সেপশন, হ্যাঁ, এক্সেপশন বা ম্যান্ডেটরি ইমপ্যায়ারমেন্ট রিভিউ। এই দুই ধরনের অ্যাসেট কি, একটা হলো গুডউইল অ্যারাইজেস ফ্রম বিজনেস কম্বিনেশন। আচ্ছা, অ্যারাইজেস ফ্রম বিজনেস কম্বিনেশন বলতে বোঝাচ্ছে কি একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি মোর দেন 50% শেয়ার হোল্ড করে না তখন এটা গুডউইল অ্যারাইজ হয়। আর এই গুডউইলটা শুধুমাত্র কনসলিডেশনের ক্ষেত্রে শো করা হয়, এই গুডউইলটা শুধুমাত্র কি কনসলিডেশনের ক্ষেত্রে শো করা হয়। আচ্ছা, এটা বলছে ইনট্যানজিবল অ্যাসেট উইথ ইনডেফিনিট ইউজফুল লাইফ। আমরা ইনট্যানজিবল অ্যাসেট সম্পর্কে পড়ি নাই যে ইনট্যানজিবল অ্যাসেট হলো দুই ধরনের, এটা হলো ডেফিনিট ইউজফুল লাইফ, এটা হলো কি ইনডেফিনিট ইউজফুল লাইফ। যদি ধরেন যে আমি লাইসেন্স কি একটা ইনট্যানজিবল অ্যাসেট, তো গভর্নমেন্টের কাছ থেকে আমি একটা লাইসেন্স নিতে ফর 5 ইয়ার্স এর জন্য, তার মানে কি এটা ইউজফুল লাইফ কি ডেফিনিট না ডেফিনিট। ডেফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে আমরা অ্যামোর্টাইজেশন চার্জ করি। মানে ইনট্যানজিবল অ্যাসেট দুই ধরনের, একটা ডেফিনিট ইউজফুল লাইফ, একটা ইনডেফিনিট ইউজফুল লাইফ। ডেফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে কি করি, অ্যামোর্টাইজেশন চার্জ করি। আর ইনডেফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে কি করি, আমরা ইমপ্যায়ারমেন্ট রিভিউ করি। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তুমি কিছু বলবেন? ভাইয়া, আমি একটু অফলাইন হয়ে গেছিলাম, একটু রিপিট করা যাবে? আপনি শুনে নিন তাহলে, আমি ওকে। শুনে নিন। আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল, এই যে বিজনেস কম্বিনেশনের সময় যদি আমার গুডউইল অ্যারাইজ না হয়, ওইখানে যদি আমার এই মানে মার্কেট ভ্যালু থেকে আমার কোম্পানির ভ্যালু বেশি দিয়ে আমি কিনি, তখন সেই ক্ষেত্রে তো আমার লস হয় না, ওই লসটাকে আমরা কি না বলবো? না না, এটা লস হয় না। মার্কেট ভ্যালু হচ্ছে মানে কোম্পানি মার্কেট ভ্যালু হচ্ছে যদি বেশি দামে কিনে, ওটাই তো হ্যাঁ গুডউইল। হ্যাঁ, তখন ওটাই গুডউইল। ও আচ্ছা, কোম্পানি মার্কেট ভ্যালু হচ্ছে যদি কমে কিনে, কমে কিনি, হ্যাঁ কমে সেক্ষেত্রে ওটাকে বলা হয় নেগেটিভ গুডউইল। আর নেগেটিভ গুডউইলটা পিএল এ চার্জ করা হয়, ইনকাম হিসেবে। এটা পিএল এ চার্জ করা হয়, মানে এটা বার্গেনিং গেইন অন বার্গেনিং পারচেজ এই নামে শো করা হয়, গেইন অন বার্গেনিং পারচেজ। জি জি, এই গুডউইলটাও কিন্তু আপনি কনসোলিডেশনের ক্ষেত্রে শো করতে পারবে, কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টে শো করতে পারবে। কিন্তু মানে এই কোম্পানি বি কোম্পানিকে কিনছে না, এই কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু কোনো গুডউইল থাকবে না। জি, এটা তো এই কোম্পানির গুডউইল হইতো, যদি গুডউইল হইতো। হ্যাঁ হ্যাঁ, এই কোম্পানি এফএস এ থাকবে না। যখন আপনি কনসোলিডেশন করবেন, এ আর বি কোম্পানি মিনা যখন একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবেন না, তখন আপনি এই কনসোলিডেশনের মধ্যে গুডউইল দেখাইতে হবে। আচ্ছা, ইমপ্যায়ারমেন্ট লসে এটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন অফ ইমপ্যায়ারমেন্ট লস। আচ্ছা দেখেন, ক্যালকুলেশনটা বলছে ক্যারিং অ্যামাউন্ট থেকে আমি লেস করব রিকভারেবল অ্যামাউন্ট, আমি পাবো কি ইমপ্যায়ারমেন্ট লস। এটা কিন্তু আপনাদের ম্যানুয়ালে নাই। ক্যারিং অ্যামাউন্ট থেকে আমাকে লেস করতে হবে কি রিকভারেবল অ্যামাউন্ট। আচ্ছা আচ্ছা, এটা বলছে কি যে আমি একটা অ্যাসেট কখন ইমপ্যায়ারমেন্ট করব, যদি মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক সময় আমি বলি যে when carrying amount is greater than কি রিকভারেবল অ্যামাউন্ট। অর্থাৎ যখন অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট রিকভারেবল অ্যামাউন্টের চেয়ে বড় হয়, তখন আমাকে অ্যাসেটটা কি করতে হয়, ইমপ্যায়ারমেন্ট করতে হয়। মানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটা অনেক সময় বলি, হ্যাঁ, ক্যালকুলেশনের সুবিধার্থে যখন ক্যারিং অ্যামাউন্ট কি হয় রিকভারেবল অ্যামাউন্টের চেয়ে কি হয় বড় হয়, তখন আমাকে কি করতে হয়, ইমপ্যায়ারমেন্ট করতে হয়। carrying amount is greater than recoverable amount. Carrying amount greater than recoverable amount. আচ্ছা, recoverable amount কি বলছে, is the higher of net realizable value and value use। এই ডেফিনিশনটা কিন্তু পরীক্ষায় আসছে। recoverable amount বলতে কি বোঝায়? recoverable amount is the higher of net realizable value and value use। net realizable value তো আমরা জানি, একটা অ্যাসেট মার্কেটে বিক্রি করে আমি কি পরিমাণ টাকা আদায় করতে পারবো, সেটা বলে net realizable value।
ধরেন একটা অ্যাসেট মার্কেটে আমি 1000 টাকা বিক্রি করতে পারবো, কিন্তু এই অ্যাসেটটা বিক্রি করতে আমার ট্রান্সপোর্টেশন কস্ট লাগবে 100 টাকা। তার মানে নেট রিয়ালাইজেবল ভ্যালু কত? 900। আচ্ছা, নেট রিয়ালাইজেবল ভ্যালুটা যদি আমি একটু ভেঙে দিই তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি, ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালু মাইনাস মডিফিকেশন কস্ট। যদি ওই অ্যাসেটটা কোনো কিছু মডিফাই করতে হয় তাহলে ওই মডিফিকেশন কস্টটা আমি কি করব? বাদ দিব, মাইনাস ট্রান্সপোর্টেশন কস্ট। বাদ দিব। নেট রিয়ালাইজেবল ভ্যালু কনসেপ্ট কেউ কিছু বলবেন? ভাই ওই যে নেট মাইনাস মাইনাস চিহ্নটা না দিয়ে একবার মাইনাস লিখে দিলে হবে না? তারপরে পড়তে বোঝা যাবে। মাইনাস চিহ্নটা দিয়েছেন। আচ্ছা, মাইনাস মডিফিকেশন কস্ট মাইনাস মাইনাস ট্রান্সপোর্টেশন। নেট রিয়ালাইজেবল ভ্যালুর কনসেপ্ট হলো এরকম, একটা অ্যাসেট বাজারে বিক্রি করে আমি যে পরিমাণ টাকা আদায় করতে পারবো ওটাই ওই অ্যাসেটের নেট রিয়ালাইজেবল ভ্যালু। বাজারে বিক্রি করে যে পরিমাণ টাকা আদায় করতে পারবো ওটাই ওই অ্যাসেটের কি নেট রিয়ালাইজেবল ভ্যালু। আর ফেয়ার ভ্যালু যদি কনসেপ্ট বলেন, ফেয়ার ভ্যালু কনসেপ্ট হলো একটা অ্যাসেট আমি বাজারে যে মূল্যে বিক্রি করতে পারবো ওটাই ওই অ্যাসেটের মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু, তাই না? একটা অ্যাসেট আমি বাজারে যে মূল্যে বিক্রি করতে পারবো ওটাই ওই অ্যাসেটের কি ফেয়ার ভ্যালু বা মার্কেট ভ্যালু। আর একটা অ্যাসেট বাজারে বিক্রি করে আমি যে পরিমাণ টাকা আদায় করতে পারবো এটাকে বলা হয় নেট রিয়ালাইজেবল ভ্যালু। যেমন এক ভাইয়া ভাইবা দিতে গেছে, ওনাকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করছে, বলেন তো ফেয়ার ভ্যালু এবং নেট রিয়ালাইজেবল ভ্যালুর মধ্যে পার্থক্য কি? ফেয়ার ভ্যালু এবং নেট রিয়ালাইজেবল ভ্যালুর মধ্যে পার্থক্য কি? এই জন্য এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, টুকিটাকি জিনিস আপনাদেরকে জানতে হবে। আর এটা হলো ভ্যালু ইন ইউজ। ভ্যালু ইন ইউজটা কি? যে প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, দেখেন ভ্যালু ইন ইউজ আর এক নাম হলো প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এটার কনসেপ্ট হলো কি? প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট সেভিং বা প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লোস। লাস্ট থেকে স্টুডেন্ট কোন যায়? আচ্ছা, ভ্যালু ইন ইউজ আর এক নাম হলো কি? প্রেজেন্ট ভ্যালু। ভ্যালু ইন ইউজ বলতে বোঝাচ্ছে কি? অ্যাসেটটা যদি আপনি বিক্রি না করে যদি ইউজ করতেন তাহলে সেক্ষেত্রে আপনার কিছু কস্ট সেভ হইতো বা আপনার ওই অ্যাসেট থেকে কি ইনকাম হইতো। যেমন সে ফর এক্সাম্পল আমার একটা ওল্ড কার আছে, পুরাতন গাড়ি আছে, ধরেন যে আমার একটা পুরাতন গাড়ি আছে, এই গাড়িটা আমি বিক্রি করে দিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা যদি আমার থাকতো তাহলে কি হইতো? তাহলে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা সেভ হইতো না কিছুটা হইলেও? জি ভাইয়া। কারণ আমার জাস্ট ফুয়েল কস্ট লাগতো, কিন্তু আমার মানে প্রতিদিন যে এই পরিমাণ ট্রান্সপোর্টেশন কস্ট যায় এর থেকেও তো কিছু সেভ হইতো। আপনি যদি কনসিডার করেন তাহলে আমার কি হইতো? ট্রান্সপোর্টেশন কস্টটা কি হইতো? সেভ হইতো। তার মানে আমি ধরেন যে গাড়িটা আরো 5 বছর ইউজ করতে পারতাম, তাহলে 5 বছরে কি পরিমাণ আমার ট্রান্সপোর্টেশন কস্ট সেভ হইতো, এটার প্রেজেন্ট ভ্যালু। আর গাড়িটা যদি আমি উবারে দিতাম তাহলে ওইখান থেকে আমি ইনকাম করতে পারতাম না। ধরেন গাড়িটা যদি আমি উবারে দিতাম আমি 5 ইয়ার্স ইনকাম করতে পারতাম, তাহলে ওই 5 ইয়ার্স এর ইনকামের প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটাকে বলা হয় ভ্যালু ইন ইউজ। বুঝা গেছে কিনা ভ্যালু ইন ইউজটা? ভ্যালু ইন ইউজটা দুই ফর্মে আসতে পারে, এটা হলো কস্ট সেভিং ফর্মে অথবা কি ইনকাম ফর্মে আসতে পারে ভ্যালু ইন ইউজটা। আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে দেখেন, এটা অ্যাসেটের কস্ট হলো 10 লাখ টাকা, এই অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 2 লাখ টাকা, ফেয়ার ভ্যালু বা মার্কেট ভ্যালু 7 লাখ টাকা, কস্ট টু সেল 50,000 টাকা, ভ্যালু ইন ইউজ 7.5 লাখ টাকা। আমার রিকভারেবল অ্যামাউন্টের সূত্র কি মনে আছে আপনাদের? রিকভারেবল অ্যামাউন্ট ইজ দ্য হায়ার অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু এন্ড ভ্যালু ইন ইউজ। এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটাই হলো কি রিকভারেবল অ্যামাউন্ট। আমরা একটু খেয়াল করেন, মার্কেট ভ্যালু 7 লাখ টাকা, কস্ট টু সেল হলো 25,000 টাকা, তার মানে এনআরভি কত? 6,50,000 না রাব্বি? জি ভাইয়া। 6,50,000। আচ্ছা, রিকভারেবল অ্যামাউন্ট কত হবে? আমরা বলছি যে রিকভারেবল অ্যামাউন্ট ইজ দ্য হায়ার অফ ভ্যালু ইন ইউজ এন্ড নেট রিয়ালাইজেবল ভ্যালু। তারপর রিকভারেবল অ্যামাউন্ট কত? 7.5 লাখ। আর
আর আমার ক্যারিং অ্যামাউন্ট কত? ক্যারিং অ্যামাউন্ট কত হবে? 8 লাখ না? আমরা কস্ট থেকে যদি অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমরা কি পাই? ক্যারিং অ্যামাউন্ট পাই। আচ্ছা ক্যারিং অ্যামাউন্ট 8 লাখ, রিকভারেবল অ্যামাউন্ট হলো 7.5 লাখ। তার মানে ইমপ্যায়ারমেন্ট লস কত হবে? 50,000। আচ্ছা ইমপ্যায়ারমেন্ট লসের ক্ষেত্রে যখন আমরা ইমপ্যায়ারমেন্ট লস করব সেই ক্ষেত্রে নিয়ম হলো কি যে ওই অ্যাসেটের এগেইনস্টে যে প্রিভিয়াসে যদি কোনো অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন থাকে তাহলে এই অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন গুলো রিমুভ করে ফেলতে হবে। অ্যাসেটের এগেইনস্টে যদি প্রিভিয়াস পিরিয়ডে যদি কোনো অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন থাকে তাহলে এই অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন গুলো আপনাকে কি করতে হবে? রিমুভ করে ফেলতে হবে। তাহলে আমি জানাল দিব কি অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ডেবিট, ইমপ্যায়ারমেন্ট লস ডেবিট, অ্যাসেট কি ক্রেডিট। অ্যাসেটের রিকভারেবল অ্যামাউন্ট কত? 7.5 লাখ না? আমার ফিক্সড অ্যাসেট রেজিস্টারে লেখা আছে কত? 10 লাখ। 10 লাখ। তার মানে অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে কত? 2.5 লাখ। আর ইমপ্যায়ারমেন্ট যখন আমি ইমপ্যায়ারমেন্ট লস চার্জ করব, ইমপ্যায়ারমেন্ট লস চার্জ করার ক্ষেত্রে নিয়ম হলো প্রিভিয়াস পিরিয়ডে ওই অ্যাসেটের এগেইনস্টে যত যে পরিমাণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে এই পরিমাণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনাকে মুছে ফেলতে হবে। ইয়েস দিছেন। ইয়েস। আচ্ছা ঠিক আছে আমি এন্ড করে দিই। হ্যাঁ জি আচ্ছা ভাইয়া। আর নেক্সট দিন না আপনাদের আবার বৃহস্পতিবারে পড়াবো না? আমি দেখি একটু আর্লি পড়াবো না? আচ্ছা ভাইয়া, ওকে। ঠিক আছে।